আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই শেষ সময়ে আমরা আসলে জিকে কোন কোন টপিকস পড়বো, কোনটা কোনটা পড়া উচিত, এটা না আপনাদের মাঝে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়ে গেছে যে মাত্র তো আর কয়েকদিন আছে, আমরা আসলে কোন কোন টপিকস পড়বো এটার জন্য আর কি। তো আজকে আমরা আলোচনা করব যে কোন কোন টপিকস আসলে আমাদের পড়া উচিত। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদেরকে আমরা উইলান অ্যাডমিশন কেয়ার কর্তৃক যে আমরা বইটা বের করছিলাম, আমাদের জিকে আলটিমেট মডেল টেস্ট এন্ড সাজেশনস, আমরাই মনে হয় সর্বপ্রথম যারা আমাদের পিডিএফ গুলো সবাইকে প্রোভাইড করছি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পিডিএফ নিয়ে আজকে আলোচনা করব। এখানে প্রথমত কনফিউশন কোশ্চেন রয়েছে আমাদের এই বইটাতে। আমি তোমাদেরকে বলবো কনফিউশন পার্ট পড়ার সময় তুমি মাথাটা প্লিজ ঠান্ডা রাখবা, মাথাটা অনেক ঠান্ডা রাখতে হবে। এখানে ছোট ছোট বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী দুইটা পার্টে ভাগ করা হয়েছে, যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে কোন কোন কনফিউশন রয়েছে, আন্তর্জাতিকের মধ্যে কোন কোন কনফিউশন পার্ট রয়েছে। আমরা যদি বাংলাদেশ বিষয়াবলী শুরু করি, এখানে সর্বপ্রথম যে কনফিউশন কোশ্চেন আমাদের জন্য সেটা হইলো বাংলাদেশের রাষ্ট্রীয় বা সাংবিধানিক নাম কি। এটা আসলে আমরা সবাই ভুল করে থাকি, আমরা অনেকেই দাগাই ফেলি দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাট এর আগে কিন্তু দা হবে না। যদি কখনো অপশনে দেখো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নাই, তখন তুমি দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা তুমি দাগাতে পারো। আর নর্মালি যেটা উত্তর হবে সেটা কি আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেখানে লেখা আছে দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দা এটা আসলে জাস্ট নির্দিষ্ট করার জন্য এটাকে বোঝানো হয়েছে, বাট রিয়েল নাম যেটা সেটা আমাদের কি, রিয়েল নেম হইলো আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যার অর্থ কি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি কখনো বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম কি, তখন তার আগে কি আসবে আমাদের, এই যে নাউন আসবে, প্রিপজিশন আসবে, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তখন কিন্তু আবার দা চলে আসবে নির্দিষ্ট করার জন্য। তো এই দিকটা আমরা একটু খেয়াল রাখবো। তারপর তোমার কাছে যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টটা খুলে তুমি দেখতে পারো, এখানে কিন্তু লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দা কিন্তু নাই। বাংলাদেশের বৃহত্তর জেলা, বাংলাদেশের বৃহত্তর জেলা মোট কতটি? বাংলাদেশের বৃহত্তর জেলা মোট 17টি। 19টি এটা হবে না। 19টি আসলে কি ছিল? 19টি হইল মুক্তিযুদ্ধের সময়কালীন জেলা ছিল। 17টা জেলার মধ্যে থেকে, বৃহত্তর জেলার মধ্যে থেকে আরো 2টা জেলার সৃষ্টি হয়েছিল। তো বৃহত্তর জেলার মধ্যে থেকে আরো যখন 2টা জেলার সৃষ্টি হয়, এটাকে আমরা বৃহত্তর জেলা বলবো না, এটা জাস্ট নর্মাল জেলা হিসেবে অভিহিত হবে। তো বৃহত্তর জেলার কথা বললে আমাদের কতটি হবে? 17টি হবে। আর ব্রিটিশ শাসন আমলে জেলা কয়টি ছিল, বা দেশ ভাগের সময় জেলা কয়টি ছিল আমাদের? 15টি ছিল। দেশ ভাগের মধ্যে আরো 2টা জেলা যুক্ত হয়, তখন হয়ে যায় আমাদের 17। আচ্ছা, বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণে, পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশ পৃথিবীর কোথায় অবস্থান করতেছে, আমরা বলে থাকি না যে প্রাচ্যে অবস্থান করতেছে বাংলাদেশে। তো এশিয়া মহাদেশের দক্ষিণে, ভাই এশিয়া মহাদেশের দক্ষিণে, বাট পৃথিবীর মানচিত্র যেটা সেটার কোন দিকে? সেটার হইল প্রাচ্যে। তারপর দেখো, এখানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মকর ক্রান্তি রেখা, এগুলো একটু সুন্দর করে দেওয়া আছে, মানে একটার সাথে আরেকটা যে মিলগুলো আছে না সেটা। তারপর আরেকটা কনফিউশন কোশ্চেন যে ভাইয়া ভারতের সাথে আমাদের 30টা সীমান্তবর্তী জেলা, মিয়ানমারের সাথে 3টা, তাহলে তো 33টা হওয়ার কথা, 32টা কিসের জন্য হয়েছে? কজ রাঙ্গামাটি উভয় দেশের সাথে সম্পর্কিত, উভয় দেশকে রাঙ্গিয়ে দিয়েছে রাঙ্গামাটি। বাংলাদেশের মোট আয়তন কত কিলোমিটার? বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ছিটমহল বিনিময় করার পর এটা বেড়ে গিয়ে কত হয়েছে? 1,47,610 বর্গ কিলোমিটার। যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করে বাংলাদেশের আয়তন কত, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ছিটমহল বিনিময় করার কথা উল্লেখ থাকলে তখন এটা আমরা দেখাবো, কজ এটা এখনো গ্যাজেট আকারে প্রকাশিত হয় নাই। তারপর দেখো, রাজধানী নিয়ে এখানে কিছু আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে যে আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া, সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়, এটা দেওয়া হয়েছে। তারপরে আমরা সবাই আমাদের দিক যেটা, এটা আমরা নির্ধারণ করে করতে পারি আর কি, মানচিত্র দিয়ে ধরলেই হয়ে যায়। আর ধরে নাও এটা আমাদের কি একটা মানচিত্র, মানচিত্রের উপরে একটা স্কেল ধরবা, এই পাশে একটা স্কেল, এই পাশে একটা স্কেল, এরকম করে যদি আমরা স্কেল ধরি তাহলে কিন্তু আমরা কোন সহজেই বের করতে পারবো। আচ্ছা, যাই হোক, দেখো এখানে লেখা আছে সর্ব উত্তরের স্থান। সর্ব উত্তরের স্থান কিন্তু বাংলা বান্দাও হয়, তারপরে আমাদের পঞ্চগড় হয়, জায়গির যত হয়, সবকিছু কিন্তু তার মধ্যে হয়ে যায়। তো আসলে আমরা কোনটাকে দাগাবো? বাংলা বান্দা জায়গির জোট দুইটা থাকলে জায়গির জোটকে দাগাবো, কজ এখানে উল্লেখ করে নাই, থানা উল্লেখ করে নাই, জেলা উল্লেখ করে নাই, কি উল্লেখ করছে? স্থানকে উল্লেখ করছে। স্থান কোনটা? একেবারে শেষে যেটা অবস্থান করতেছে সেটা, পঞ্চগড়, বাংলা বান্দা, জায়গির জোট। তারপরে সর্বদক্ষিণের স্থান ঠিক সেম ভাবে সেন্ট মার্টিনের পরে রয়েছে সিরাদ্বীপ, সিরাদ্বীপ হবে এখানে। অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে, অলিভ পর্বত রয়েছে জেরুজালেমে। এলিফ্যান্ট পাস জাফনা শ্রীলঙ্কা, এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজার। দেখছো ছোট ছোট বিষয়, এই এলিফ্যান্ট পয়েন্ট কিন্তু একবার বিউপিতে পরীক্ষায় আসছিল। সিলেটের প্রাচীন নাম শ্রীহট্ট, সিলেটের ভৌগোলিক উপনাম জালালাবাদ। এটা নিয়ে আমাদের অনেক কনফিউশনের মধ্যে পড়ে যায় যে শ্রীহট্ট কখন হবে, জালালাবাদ কখন হবে। সিলেটের প্রাচীন নাম যেটা সেটা হইলো শ্রীহট্ট, আর ভৌগোলিক উপনাম কি? ভৌগোলিক উপনাম হইলো জালালাবাদ। হযরত শাহজালাল
শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসরণ করে কিন্তু এটা করা হয়েছিল। আচ্ছা, তারপর দেখো এখানে আরেকটা ইনফরমেশন রয়েছে, বাংলাদেশের কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান আসলে কত। দেখো মহীসোপান হইল আন্তর্জাতিক সমুদ্র আইনে 350 নটিক্যাল মাইল, বাট বাংলাদেশের হইল কত 354 নটিক্যাল মাইল। কজ ওই আইনে বলা আছে 350 এর পরেও যদি এইরকম বৈশিষ্ট্য থাকে, মহীসোপানের যে বৈশিষ্ট্য সেটা যদি থাকে তাহলে সেটাও তার মধ্যে ইনক্লুড হবে। তো আরো 4 নটিক্যাল মাইল বাংলাদেশ এখানে পেয়ে গিয়েছে। তো আমি আসলে তোমাদের হয়তো বোঝাতে পারছি, এখানে যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নিবা, সুন্দর করে কি করবা, রিডিং পড়ে নিবা একটু ভালোভাবে, মাথাটা ঠান্ডা রেখে পড়তে হবে, ভোরবেলা পড়বা এটা। আর এইটা নিয়ে যদি কোনো কনফিউশন হয় ডিরেক্ট আমাকে নক দেবা, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে আচ্ছা উপরে দেওয়া নাই, আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দেবা, আমি এখানে লিখে দিচ্ছি। যে কোশ্চেন নিয়ে তোমার সমস্যা হবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, তারপরে চলো এখানে যা যা আছে সবকিছু একটু এক নজরে দেখে নেবা। কনফিউশন পার্টের মধ্যে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, দেখো অনেক সুন্দর করে সাজানো আছে। বাবরের জন্ম কোথায়, সমাধি কোথায়, হুমায়ুনের জন্ম কোথায়, সমাধি কোথায়, এটা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। তো কজ এখানে এক নজরে সুন্দর করে সাজানো আছে, যা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তুমি একসাথে এই যে 5 জনেরটাই পড়তে পারতেছো, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, একবারে তুমি কিন্তু আওরঙ্গজেব 6 জন পর্যন্ত কিন্তু পড়তে পারতেছো এখানে একেবারে সুন্দর করে। তো এটা একটু ভালোভাবে দেখে নিবা। আচ্ছা, তো এরকম করে সবগুলো দেখে নিবা। তারপর দেখো এখানে সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি কবে গঠিত হয়। দেখ ভাই, সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি যেটা গঠিত হয়েছে 31 জানুয়ারি 1952, 30 জানুয়ারি 1952, দুইটাই সঠিক উত্তর। আর দুইটা কখনোই একই সাথে অপশনে থাকে না। ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছিল তখন একটা ছিল, বিসিএস এ যখন আসছিল তখন আরেকটা ছিল, দুইটা কখনো একসাথে দেয় নাই। আচ্ছা যাই হোক, তারপরে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রথম কূটনীতিক হইল কে এম শাহাবুদ্দিন। এম হোসেন আলীর আগেও কে এম শাহাবুদ্দিন বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে দেখো 76-এর মনন্তর, 50-এর মনন্তর কোনটা কত সালে হয়েছে সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। 76-এর মনন্তর যেটা 1176, ইংরেজি সাল 1770। 76-এর মনন্তরের উপর চলচ্চিত্র, তারপরে 76-এর মনন্তরের উপর লেখা উপন্যাস, এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে, মানে যেটা আরেকটার সাথে মিল রয়েছে। তারপরে গণপরিষদের প্রথম স্পিকার, গণপরিষদের ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, বাংলা একাডেমির পরিচালক, মহাপরিচালক, নারী মহাপরিচালক, সব কিন্তু দেওয়া আছে। তারপর দেখো যতগুলো কমিশন গঠন করা হয়েছিল, হান্টার কমিশন, নাথান কমিশন, স্যাডলার কমিশন, সবগুলো কি আছে ভাই তোমার এক জায়গায় সুন্দর করে দেওয়া আছে, যার ফলে তুমি ইজিলি এগুলো মনে রাখতে পারবা ভালোভাবে। তারপর দেখো সরকারি মুদ্রায় স্বাক্ষর থাকে অর্থ সচিবের, ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত, রাজশাহী কবে, চট্টগ্রাম কবে, জাহাঙ্গীরনগর কবে, সুন্দর করে কিন্তু তিনটা এক জায়গায় একবারে সাল উল্লেখ করে দেওয়া আছে, যা তোমার প্রিপারেশনকে আরো অনেক বেশি স্ট্রং করবে। শেষ সময় যারা পড়তেছো আমি যেভাবে বলতেছি এভাবে জাস্ট পড়ে যাবা, কনফিউশনে আসলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখানে 6 বা 7 পেজের মতো আছে, এটা প্লিজ তোমার নিজ দায়িত্বে একেবারে ভালোভাবে কমপ্লিট করে নিবা। আচ্ছা, তারপরে আমি যদি দেখাই তোমাদেরকে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে, আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে প্রথম যে কোশ্চেন এটা আমি একটু আলোচনা করি, এটা তোমার বুঝতে একটু সমস্যা হয়। দেখো আমাদের মাঝে অনেক অনেক বেশি কনফিউশন, বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য, 34 নাকি 32, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক অনেক ঝামেলা যে কততম সদস্য হবে এটা। দেখো বাংলাদেশ বর্তমানে কমনওয়েলথের কততম সদস্য, 34তম সদস্য, কিন্তু যখন বাংলাদেশ কমনওয়েলথের সদস্য লাভ করেছিল তখন কততম হিসেবে লাভ করেছিল, 32তম হিসেবে লাভ করেছিল। তাহলে আমি 32-কে না দাগিয়ে 34-কে কেন দাগাবো, কারণ আছে, চলো কারণগুলো আমরা একটু পড়ি। আচ্ছা, প্রথমত কারণ 1961 সালে দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ ত্যাগ করে। কবে ত্যাগ করছে, 1961 সালে। যোগদান করেছে কবে, যোগদান করেছে 1991 সালে। তাহলে 1961 সালে ত্যাগ করেছে, 1991 সালে সে কি করেছে, যোগদান করেছে। বাংলাদেশ কবে যোগদান করছে, 1972। তার মানে কি তখন দক্ষিণ আফ্রিকা সদস্য ছিল, সদস্য ছিল না, তার মানে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর একটা কারণ কি, পাকিস্তান 1972 সালে কমনওয়েলথ ত্যাগ করে। কিসের জন্য ত্যাগ করে, বাংলাদেশের সাথে শত্রুতা, বাংলাদেশে কেন সদস্যপদ দিবে, এই জন্য সে ত্যাগ করেছে। পুনরায় আবার যোগ করেছে কবে, 1989 সালে। তো যখন বাংলাদেশ যোগদান করে তখন এই দুইটা সদস্য ছিল না, এই দুইটা সদস্য তখন ছিল না। তখন সদস্য কতজন ছিল, সদস্য ছিল তখন হইল 30, প্লাস 2 জন এখান থেকে চলে গিয়েছে, দক্ষিণ আফ্রিকা আর একটা পাকিস্তান, আমাদের জন্য চলে গিয়েছে পাকিস্তান, আর অন্য আরেকটা কারণে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জন্য যখন আমরা সদস্যপদ লাভ করেছি তখন 32তম, কিন্তু এনারা আবার পুনরায় যোগদান করার কারণে ওয়েবসাইটে আমরা দেখতে পারবো 34তম স্থানে বাংলাদেশকে জায়গা দেওয়া হয়েছে, 34তম। তাহলে বাংলাদেশ আমাদের কমনওয়েলথ ওয়েবসাইট যেটা রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশ কততম সদস্য, 34তম সদস্য।
আচ্ছা, আবার 34 না থাকলে তখন 32কে দাগাবা, সেটা কিন্তু আবার সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো। আচ্ছা, তারপরে দেখো এখানে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন অপেক। অপেকের সদর দপ্তর কোথায়? অপেকের সদর দপ্তর কোথায় ছিল সর্বপ্রথম ছিল জেনেভা। জেনেভা সুইজারল্যান্ড। বর্তমানে কোথায় রয়েছে? বর্তমানে রয়েছে ভিয়েনা অস্ট্রিয়া। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। বিশ্বের প্রাচীনতম সভ্যতা। বিশ্বের প্রাচীনতম সভ্যতা হইল মেসোপটেমীয় সভ্যতা, তারপরে অবস্থান করতেছে সুমেরীয়, তারপরে অবস্থান করতেছে মিশরীয়। মেসোপটেমীয় নির্দিষ্ট একটি সভ্যতা না, অনেকগুলো সভ্যতার ইনক্লুড করা হয়েছে কার মধ্যে? এই যে আমাদের মেসোপটেমীয় যে সভ্যতা তার মধ্যে। তার প্রথম যে সভ্যতা সেটা হইল আমাদের সুমেরীয় সভ্যতার সূত্রপাতী হয়েছে সুমেরীয়দের দ্বারা। এই জন্য মেসোপটেমিয়ার পরে অবস্থান করবে কি সুমেরীয়, তারপরে অবস্থান করতেছে মিশরীয়। তাহলে আশা করি বুঝতে পারতেছো, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি, মেসোপটেমিয়া থাকলে মেসোপটেমিয়া আনসার, মেসোপটেমিয়া না থাকলে সুমেরীয় থাকলে সুমেরীয় আনসার, সুমেরীয় না থাকলে মিশরীয় আনসার। এই প্রশ্ন যখন আসছিল তখন এই জাস্ট মিশরীয় দিয়েছিল একটা পরীক্ষায়, আর একটা পরীক্ষায় মেসোপটেমিয়া দিয়েছিল, সুমেরীয় দেয় নাই এখন পর্যন্ত, বাট দিতে পারে। আচ্ছা, তাহলে আমি যেরকম করে দেখাইলাম এই কনফিউশন কোশ্চেন গুলো একটু সুন্দর করে নোট করে তোমরা একটু পড়ে নেবা, মাথা ঠান্ডা রেখে এটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো ব্ল্যাক বেঙ্গল, উন্নত জাতের ছাগল, ব্ল্যাক গোল্ড, কক্সবাজার সৈকতের বালু, যে জিরকন যেটা আছে না মূল্যবান পদার্থ আর কি। তারপর ব্ল্যাক নাইট যেটা কালো রাত্রি 1971 সালের 25 মার্চ। এরকম দেখো ব্ল্যাক ডে যে কয়টা রয়েছে, তারপরে আরো রয়েছে ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক সেপ্টেম্বর, ব্ল্যাক ওয়াটার, ব্ল্যাক প্যান্থার। এগুলো একটু এক নজরে জাস্ট দেখে নেবা, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো এখানে পোর্ট অফ স্পেন, পোর্ট অফ প্রিন্স, বুর্জ খলিফা, তারপরে সিয়ার্স টাওয়ার, টুইন টাওয়ার, স্ট্যাচু অফ পিস, স্ট্যাচু অফ লিবার্টি, গ্রেট ওয়াল, ওয়েলিং ওয়াল, তারপর রেড ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান। এইটা একটু আমি পড়াই। দেখো রেড ইন্ডিয়ান আসলে কি? রেড ইন্ডিয়ান হইলো আমেরিকার আদি অধিবাসী। আমেরিকার আদি অধিবাসী যারা তাদেরকে কি বলা হয়? রেড ইন্ডিয়ান বলা হয়। বলতে পারো যে ভাই ভারতীয় সাথে নাম, ভাই ভারতীয় নাম হইলো ভারত, এইটা ভারত থেকে ভারত আসে ব্যক্তির নাম। ইন্ডিয়া কারা রাখছে? ইন্ডিয়া ইংরেজরা রাখছে এটা। তো এই যে আমেরিকার আদি অধিবাসী যারা, তারা রেড ইন্ডিয়ান নামে পরিচিত, আদি অধিবাসী যারা। আর আমেরিকাতে অনেক বেশি অভিবাসী ঘটেছে। আর তারপরে অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলা হয়? ভারত মাতা আর ব্রিটিশ পিতা, এরকম যে সংমিশ্রণ ঘটছে এটাকে বলা হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়ান। বাট বর্তমান মতদর্শ অনুযায়ী অ্যাংলো ইন্ডিয়ান বলতে আসলে ভারতীয় মাতা আর পিতা ইউরোপীয় বা বাহিরের কেউ হইলে এটাকে বলা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। বাট এটার মেইন যেটা অর্থ সেটা ব্রিটিশ পিতা। তারপরে ব্ল্যাক ম্যান্ডে কি? ব্ল্যাক ম্যান্ডে হইলো আমাদের বিশ্বব্যাপী স্টক আউট যে ক্র্যাশ হয়েছিল সেইটা। আর আমাদের ব্ল্যাক টিউজডে এটা কি? আমাদের এটা শেয়ার বাজারে যে ধ্বংস হয়েছিল সেটা। তো দেখো দুইটা কিন্তু খুব পাশাপাশি দেওয়া আছে, তুমি বিভিন্নটা বিভিন্ন জায়গায় পড়ছিলা, বা দুইটা যখন এক জায়গায় পড়বা কত ভালোভাবে মনে রাখতে পারবা। তারপরে গ্রিন মানি বলা হয় ইউরো মুদ্রাকে, আর গ্রিন ব্যাগ বলা হয় কাকে? মার্কিন ডলারকে। তারপরে রোম চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা হয়েছে, আর ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছে। তো ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর করে এখানে দেওয়া আছে, যেমন হাজার হ্রদের দেশ, হাজার দ্বীপের দেশ, সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে কোথায়, কাইজার বলা হয় কাদেরকে। এগুলো একটু জাস্ট এক নজরে ভালোভাবে দেখে নিবা। তাহলে আমি আশা করি তোমাকে বোঝাতে পারছি যে কনফিউশন কোশ্চেন যেগুলো রয়েছে তোমার আসলে কিভাবে পড়া উচিত। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইলো আমাদের বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী আমরা আসলে কোন কোন টপিক পড়বো, আমার কথাটা একটু প্লিজ মনোযোগ দিয়ে শোনো। দেখো বাংলাদেশ বিষয়াবলী, এই যে আমাদের বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করে থাকি। প্রথমত যেইটা, একটা হইলো আমাদের ইতিহাস, আর একটা আমাদের কি ভৌগোলিক যে বিষয়গুলো রয়েছে সেই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, ভৌগোলিক আর ইতিহাস। প্রথমত আমরা ইতিহাস নিয়ে কথা বলবো। আমরা যদি একটু ইতিহাস নিয়ে কথা বলি, সেটা প্রথমত আমরা কি পাবো এখানে? প্রাচীন বাংলার ইতিহাস। আমরা কি পাবো? প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস। তারপরে আমরা পাবো হইলো মধ্যযুগ, সেটা আমরা মুসলিম যুগ হিসেবে জানি, মুসলিম যুগ। তারপরে আমাদের ব্রিটিশ শাসন আমল, ব্রিটিশ শাসন আমল। তারপরে আমাদের পাকিস্তান শাসনামল, তারপর আমাদের মুক্তিযুদ্ধ। তোমার কোন কোন টপিকস পড়তে হবে আমি একটু এক নজরে তোমাকে বলে দিচ্ছি। দেখ ভাই, এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট যেটা, এই প্রেক্ষাপট অনুযায়ী মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু রিলেটেড এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন খুব একটা করবে না। এখন পর্যন্ত যতগুলোতে হয়েছে তারা কিন্তু করে নাই। ঢাবিতেও কিন্তু মুসলিম শাসনামল যেটা, এখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে। আর চবি, রাবি এগুলোর জন্য আসলে প্রাচীন বাংলার ইতিহাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে প্রাচীন বাংলার ইতিহাস যেটা আছে না, এটা আমাদের অনেক
অনেক ভালোভাবে পড়তে হবে। তো প্রাচীন বাংলার ইতিহাসে আমি আসলে কি কি পড়বো? প্রাচীন বাংলার ইতিহাস আমি কি রাজনৈতিক ইতিহাস পড়বো, নাকি প্রাচীন বাংলার মধ্যে স্থানীয় যে ইতিহাস রয়েছে, ভৌগোলিক যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা পড়বো? প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হইলো যে আমাদের জনপদ। জনপদ থেকে মাঝে মধ্যেই প্রশ্ন চলে আসে, জনপদ আমাদের পড়তে হবে। তারপরে তারা এখানে যে এসেছিল বিভিন্ন পরিব্রাজক, মানে যারা পরিভ্রমণ করে তাদেরকে কি বলা হয়? পরিব্রাজক বলা হয়, বা পরিব্রাজন যারা করে। তো বিভিন্ন পরিব্রাজক সংক্রান্ত ইতিহাস, জনপদ সংক্রান্ত ইতিহাস, এটা আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে। আমরা যদি আগের শাসকগুলো দেখি, প্রাচীন বাংলার ইতিহাসে যে শাসকরা রয়েছে তারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে, তেমন একটা প্রশ্ন কেমন জানি দেয় না। নর্মালি তারা জনপদ বা এগুলো থেকে করে, ধর্মীয় কারণ বা অন্যান্য কিছু থাকতে পারে এর মধ্যে। তো আমরা আসলে ছবির জন্য যে বিষয়টা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখবো সেটা হলো আমাদের জনপদ, পরিব্রাজক, এই দুইটা আমাদের অনেক ভালোভাবে দেখতে হবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমি পর্যায়ক্রমিক ভাবে যাব, এক নজরে জাস্ট বলে যাই। তারপরে মুসলিম শাসন আমলে আমাদের কি কি পড়তে হবে? মুসলিম শাসন আমলে পড়তে হবে মুসলিম শাসন আমলের বিভিন্ন যে সংস্কৃতি আছে না, মুসলিম শাসন আমলের বিভিন্ন সংস্কৃতি, স্থাপত্য, স্থাপনা যেগুলো রয়েছে এগুলো আমরা একটু ভালোভাবে পড়বো। মুসলিম শাসকরা, ব্যক্তি যারা রয়েছে, এই ব্যক্তিরা বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ কাজ করেছে যার কারণে যে স্মরণীয় হয়ে আছে, এই কাজগুলো আমাদের পড়তে হবে। তাহলে মুসলিম শাসকদের আমরা কি পড়বো? তাদের কাজ, গুরুত্বপূর্ণ স্থাপনা, তারপরে নিদর্শন, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। তারপরে ব্রিটিশ শাসন আমল। ব্রিটিশ শাসন আমলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমাদের ব্রিটিশ শাসন আমলের রাজনৈতিক ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে কোন কোন ঘটনাগুলো ঘটেছে আমরা যদি শেষ থেকে শুরু করি, আমাদের দেশভাগ, তারপরে আমাদের 37-এর প্রাদেশিক নির্বাচন, 35-এর ভারত শাসন আইন, তারপরে গোল টেবিল বৈঠক হয়েছে, আমাদের সাইমন কমিশন গঠন করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে, যদি ওখান থেকে প্রশ্ন দেবে না। তারপরে বঙ্গভঙ্গ রদ, বঙ্গভঙ্গ, আমি বিপরীত দিক থেকে যাচ্ছি আর কি। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ শাসন আমলের। তো ব্রিটিশ শাসন আমলের পলিটিক্যাল হিস্ট্রি যেটা রয়েছে আমাদের, এই পলিটিক্যাল হিস্ট্রি আমরা একটু ভালোভাবে কভার করে নেব। এর পাশাপাশি ব্রিটিশ শাসন আমলে কোন বিষয়টা দেখতে হবে? সেই সময়কার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়, এই ব্যক্তিগুলো যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে এগুলো আমাদের দেখতে হবে। তাহলে এই সময়কার যারা প্রশাসনিক প্রধান ছিল তাদের যে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আছে এগুলো আমরা একটু প্লিজ ভালোভাবে দেখে নেব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো চলো আমি একটু পুরো পিডিএফই দেখাবো তো আজকে, তো একটু আমি দ্রুত আগাই সামনের দিকে। বাংলাদেশ বিষয়ে বলি, এখানে আসলে বঙ্গ থেকে বাংলাদেশ এই নামটার যে পুরো হিস্ট্রি এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম বঙ্গ, তারপরে মূলকি বাঙ্গালা এই নামগুলো কিভাবে আসলো, সেখান থেকে আমাদের বাংলা, পূর্ববঙ্গ, অবিভক্ত বাংলা, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, এই পর্যায়ক্রমিক হিস্ট্রি গুলো এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রশ্নটা আসছিল, এই যে আমাদের শাহী বাঙ্গালা কার উপাধি বা শামসুদ্দিন ইলিয়াসের উপাধি কোনটা, এগুলো কিন্তু যে কোনোটাই দিতে পারে। তারপর দেখো এখানে রয়েছে কিতাবুল রেহেলা, যেখানে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছিল বাঙ্গালা নামটি, কে উল্লেখ করেছিল? ইবনে বতুতা। আচ্ছা, তো এখান থেকে একটু দেখে নিবা। তারপর দেখো বাঙালি জাতির উৎপত্তি। বাঙালি জাতির উৎপত্তির ক্ষেত্রে যে জাতিগুলো আমরা পাই, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, তারপরে হইল আমাদের আর্য, এই ব্যক্তিগুলো আমাদের কি পড়তে হবে? কারা কার পূর্বপুরুষ ছিল। এই যে মাঝে মধ্যে চলে আসে সাঁওতালদের পূর্বপুরুষ কারা, নেগ্রিটো, বা নেগ্রিটোদের থেকে বর্তমানে কোন জাতির সৃষ্টি হয়েছে। তো ভিল, চন্ডাল, সাঁওতাল, মুন্ডা, এটা ক্রম মনে রাখবো। তারপরে বাংলা ভাষার আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল। অস্ট্রিক একই সাথে জাতির নাম, একই সাথে ভাষার নাম, যেমন আমাদের মিল আছে কিন্তু বাংলা ভাষা, বাঙালি জাতি, তো এরকম একবার হুবহু মিল রয়েছে এদের। তারপরে দ্রাবিড়, দক্ষিণ ভারতের আদি অধিবাসী, ফোরচিনীয় বা মঙ্গোলীয়, গারো, চাকমা, মণিপুরি, খাসিয়া, হাজং, এটা একটু আমরা এখান থেকে দেখে নিব। আর বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কোথাকার? মঙ্গোলয়েড। ভাই, মঙ্গোলয়েডের মধ্যে কারা রয়েছে? মঙ্গোলয়েডের মধ্যে চাকমা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি কারা? চাকমারা, তো অবশ্যই তো বেশি হবে, তাই না? তো আর্য দেখবো আমরা, এগুলো জাস্ট এক নজরে একটু রিডিং দিয়ে যাবো এখান থেকে। আচ্ছা, তারপর দেখো এখানে বিভিন্ন যে জনপদ গুলো আছে না, জনপদে তুমি আসলে কি পড়বা? জনপদে তোমাকে পড়তে হবে এই জনপদের অবস্থানটা কোথায় ছিল, এই জনপদের অবস্থানটা কোথায় ছিল, এটা জাস্ট একটু দেখে নিবা। বিভিন্ন যে জনপদ গুলো রয়েছে জনপদের অবস্থান, যেমন বঙ্গ জনপদ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, এই অবস্থানগুলো এই শেষ সময়ে প্লিজ ভালোভাবে পড়ে নিবা। তারপর দেখো এখানে রয়েছে তাম্রলিপি, তাম্রলিপ্ত, তাম্রলিপ্তি, লিপ্ত বা লিপ্তি, আর একটা আমাদের তাম্র শাসন। এই দুইটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। দেখো তামার পাত্রে লিখন পদ্ধতি যেটা, এটাই তাম্রলিপি। তামার পাত্রে বিভিন্ন যে লিখনের মাধ্যমে বিভিন্ন আদেশ জারি করা হইতো, এটাই হইলো তাম্র শাসন। আর তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি যেটা, এটা হইলো একটা প্রাচীন জনপদ বা এটা একটা বন্দর ছিল, এটাই হইলো কাহিনী। এখানে সুন্দর করে ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিবা। তারপর দেখো পরিব্রাজক কাদেরকে বলা হয়? যারা পরিব্রাজন করছে। তারা আসলে কিসের জন্য গুরুত্বপূর্ণ? কজ সেই সময়কার ইতিহাস আমরা তাদের গ্রন্থ থেকে জানতে পারি, এর জন্য তারা গুরুত্বপূর্ণ। তো আমাদের দেখতে হবে
বিভিন্ন পরিব্রাজকদের যে গ্রন্থগুলো আছে না, এই গ্রন্থের নামগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। আমাদের মূলত রাজনৈতিক ইতিহাস যেটা, এটা আসলে আমাদের আলেকজান্ডার কর্তৃক ভারতবর্ষ আক্রমণ, তারপরে মৌর্য শাসন আমল, এটার মাধ্যমে আমাদের রাজনৈতিক হিস্ট্রি যেটা প্রাচীন বাংলার অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল, এটা আসলে শুরু হয়ে যায়। তো এটা আমরা একটু ভালোভাবে দেখে নিব। আচ্ছা, তারপর দেখো মৌর্য সাম্রাজ্য। এই সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল, কোন শাসকের কি কি অবদান, এটা আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। এখানকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি দুইটার নাম হলো চাণক্য আর সম্রাট অশোক। মৌর্য সাম্রাজ্য থেকে কোনো কিছু না পড়লেও চাণক্য আর আমাদের সম্রাট অশোক সম্পর্কে অবশ্যই অবশ্যই পড়তে হবে। চাণক্য, যাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। ম্যাকিয়াভেলি কে? দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, যার অন্যতম একটা গ্রন্থের নাম কি, দ্য প্রিন্স, যেটা থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু সেই সময় রেনেসা ঘটাইছিল। রেনেসা শব্দের অর্থ কি? পুনর্জাগরণ। কিসের পুনর্জাগরণ? গ্রেক ও রোমান সভ্যতার পুনর্জাগরণ। আচ্ছা, সম্রাট অশোক, সম্রাট অশোক কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। কনস্ট্যান্টাইন একজন খ্রিস্টান সম্রাট ছিল, সেই সর্বপ্রথম খ্রিস্টান ধর্মটাকে বহির্বিশ্বে বা তার অঞ্চলে ভালোভাবে ছড়িয়ে দিয়েছে। আর সম্রাট অশোক কি করেছিল? সম্রাট অশোক তার পাপের কথা অনুসরণ করে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করে এবং বৌদ্ধ ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। তারপরে দেখা এখানে গুপ্ত বংশ। গুপ্ত বংশের কোন ব্যক্তি কি কাজ করেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইলো কি জানো এখানে? তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইলো আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে ফাহিয়ান বাংলা এসেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে। আর এখানকার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, আমি যখন ছবিতে পরীক্ষা দিয়েছিলাম আমার শিফটে প্রশ্নটা আসছিল, মহাকবি কালিদাস কোন ভাষার কবি ছিল? তো মহাকবি কালিদাস, অমর সিংহ বরামির, এই তিনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটাই আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে দেখো, একটা সাম্রাজ্য কখনোই বেশি দিন ধরে টিকে থাকতে পারে না। তো একটা সাম্রাজ্যের এক সময় না এক সময় পতনের সময় ঘনিয়ে আসে। তো গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় এখানে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, বঙ্গ ও গৌড়, এই দুইটা স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। এখন তোমাদের মনে একটা কনফিউশন লাগতে পারে, কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি, পড়লে তুমি নিজেই পারবা। কনফিউশনটা হলো যে ভাই বঙ্গ তো জনপদ, তাহলে আবার এটাকে আমরা স্বাধীন রাজ্য কিসের জন্য বলতেছি? প্রথমত জনপদ বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। সেই সময় আসলে অখণ্ড কোনো রাষ্ট্র গড়ে ওঠে নাই, সেই জন্য ঐতিহাসিকরা ওই স্থানগুলোকে জনপদ হিসেবে উল্লেখ করে গিয়েছে। কিন্তু এই জনপদটা পরবর্তীতে স্বাধীন হয়েছে, এই জন্য বলা হচ্ছে বঙ্গ ও গৌড় স্বাধীন জনপদ। আশা করি বিষয়টা বুঝতে পারছো, যেটাকে স্বাধীন রাজ্য হিসেবে অভিহিত করা হয়। গৌড় রাজ্যের এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল শশাঙ্ক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় শশাঙ্ককে, বাট এখানে যদি মুসলিম শব্দটা যোগ করে তখন কিন্তু আবার হবে কি শামসুদ্দিন ইলিয়াস শাহ। কারণ শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে সবগুলো জনপদকে একত্র করে তিনি কি গঠন করেছিল? বাঙ্গালা গঠন করেছিল। আর আমাদের এই অঞ্চলের নাম দিয়েছিল কি? মূলকি বাঙ্গালা। আর মূলক শব্দের অর্থ কি? মূলক শব্দের অর্থ হইল দেশ। আচ্ছা, তারপরে কি হয়েছে? আমাদের শশাঙ্ক যখন মারা যায় তখন এখানে মাৎস্যান্নাই দেখা যায়। মাৎস্যান্নাই শব্দের অর্থ কি? মাৎস্যান্নাই শব্দের অর্থ হইলো ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলে। বড় মাছ হা করে থাকে, ছোট মাছ সব মুখের পেটের ভিতর চলে যায়। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি? মাৎস্যান্নাই। আর সেই সময়কার রাজনৈতিক অবস্থা এত অরাজক বিশৃঙ্খলাপূর্ণ ছিল, যে যেভাবে পারতেছিল সেখানে শাসন করতেছিল ছোটদের উপর। এই জন্য এই সময়কালটাকে মাৎস্যান্নাই হিসেবে উল্লেখ করা হয়েছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপর দেখো পাল বংশ, যেটা দীর্ঘস্থায়ী একটা রাজবংশ ছিল। পাল বংশের বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে ধর্মপাল, দেবপাল, তারপরে দ্বিতীয় মহিপাল, রামপাল, এনারা যে কাজগুলো করে গেছে এগুলো জাস্ট আমরা দেখে নিব। তারপর দেখো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, রামসাগর খনন করে কে? রামসাগরের সাথে রাম শব্দটা মিল থাকার কারণে আমরা অনেকেই মনে করি রাজা রামপাল হয়তো বা, বাট এটা কিন্তু না। রামসাগর যেটা, এটা খনন করেছে কে? রাজা রামনাথ। আচ্ছা, তারপরে দেখো সেন বংশ। সেন বংশের মধ্য দিয়ে আমাদের প্রাচীন বাংলার হিস্ট্রি যেটা, এটা কিন্তু সমাপ্ত হয়ে যায়, আমরা এটা জানি সবাই। তো বল্লাল সেন এখানে গুরুত্বপূর্ণ, তার যে কৌলিন্য প্রথা, যেটা কৌলিন্য প্রথা কি? কৌলিন্য প্রথা হইলো নির্দিষ্ট সময় পর পর একটা হিসাব করা হবে যে তুমি আসলে কতটা ভালো কাজ করছো, কতটা খারাপ কাজ করছো, তার উপর ভিত্তি করে একটা কি করা হবে? হিসাব করা হবে, যার উপর ভিত্তি করে তোমাকে কি দেওয়া হবে? কুলীন, অকুলীন এই পদগুলো দেওয়া হবে। কিন্তু দুঃখজনক ভাবে লক্ষণ সেনের সময়, তারপরে তার পরের সময় এটা আসলে বংশগত ভাবে শুরু হয়ে যায়, বংশগত ভাবেই কুলীন অকুলীন নির্বাচিত হয়, যার জন্য আসলে বর্ণবাদের দেখা দেয় এখানে। বর্ণবাদ বলতে এখানে শ্রেণী যেটা আর কি, সেটাকে বোঝানো হচ্ছে। লক্ষণ সেন, লক্ষণ সেন সম্পর্কে আমাদের পড়তে হবে। লক্ষণ সেন এই ব্যক্তি কিন্তু আমাদের সর্বশেষ হিন্দু রাজা ছিল, শক্তিশালী বলতে পারি, সফল বলতে পারি। কিন্তু এনার পরেও কিন্তু আরেকজন শাসন করেছিল, সে কে? সে হইল আমাদের কেশব সেন। যদি কখনো প্রশ্ন আসে বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তাকে, রাজাও বলে নাই, শক্তিশালীও বলে নাই, জাস্ট বলছে শাসনকর্তাকে, তাহলে কি হবে? আমাদের কেশব সেন হবে। আর 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এখানে আক্রমণ করেন, তার মধ্য দিয়ে লক্ষণ সেনের পরাজয় ঘটে যায় এবং এর মধ্য দিয়ে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস যেটা, এটার সমাপ্ত হয়ে যায়।
আচ্ছা, তারপর দেখো প্রাচীন বাংলার সময়কালীন যে বিভিন্ন জনপদ, স্থাপত্য, ভাস্কর্য যা যা আছে সব দেওয়া আছে। এগুলো আমরা কি কি পড়বো? এগুলোর আমরা পড়বো হইলো কোনটা কোথায় অবস্থান করতেছে, কোনটা কোন সভ্যতার সংস্কৃতিকে ধারণ করে থাকে, এটা আমাদের দেখতে হবে, বা কোন ধর্মকে ধারণ করে থাকে। মহাস্থানগড়ের এখানে নদীর নাম করতীয়, এখানে যে লিপি পাওয়া গেছে ব্রাহ্মী লিপি, পরিব্রাজন করেছে হিউয়েন সাং, ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন আবিষ্কার করেছে। এগুলো একটু এক নজরে জাস্ট দেখে নিবা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এগুলো জাস্ট এক নজরে দেখে নিবা। তারপরে কোন স্থানের বর্তমান নাম ও পুরাতন নাম, তারপরে ভৌগোলিক উপনাম, এগুলো আমরা একটু এক নজরে ভালোভাবে দেখে নিব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপরে দেখো প্রাচীন বাংলার ইতিহাসটা শেষ। এখন আমরা যেখানে আছি সেটা হলো আমাদের দিল্লি সালতানাত নিয়ে আমরা এখন আলোচনা করব, অর্থাৎ ভারতবর্ষে মুসলিম শাসন আমল যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করব, যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে দিল্লি সালতানাতের জন্ম হয়েছে। তো প্রাচীন বাংলার ইতিহাস কিন্তু আমাদের ওইখানে স্টপ। আমরা আবার বাংলা সালতানাত কিছুক্ষণ পর শুরু করবো। আমরা এখন দিল্লিতে থাকবো। ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হয় কিসের মাধ্যমে? সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে। সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে আমাদের এখানে মুসলিম শাসন শুরু হয়ে যায়। বেসিক ক্লাস যেগুলো আছে ওখানে ডিটেইলস হিস্ট্রি আলোচনা করা রয়েছে। এটার পলিটিক্যাল রিজন কি, পরোক্ষ প্রত্যক্ষ, সবগুলো কারণ আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা দেখবো সিন্ধু বিজয় যেটা, এই সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে আমাদের কিন্তু উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথটা সুগম হয়েছে। সিন্ধু বিজয়ের অনেক পরে সুলতান মাহমুদ কর্তৃক ভারত অভিযান করা হয়। তিনি প্রায় 17 বার অভিযান পরিচালনা করেছে। তার মধ্যে সবচেয়ে বড় অভিযান যেটা ছিল সেটা হলো 1026 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির। এখান থেকে তিনি অনেক ধন সম্পদ লুট করে নিয়ে যায়। ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় তরাইনের যুদ্ধের মাধ্যমে, যেখানে নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ ঘুরি। তরাইনে দুইটা যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করে, দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি এখানে জয়লাভ করে, এবং তার দ্বারাই কি হয়ে যায়, ভারতবর্ষের দিল্লি যেটা এটা অধীনে চলে আসে। দুঃখজনক ভাবে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয় আর কি। মোহাম্মদ ঘুরি যখন মারা যায় তখন কুতুবউদ্দিন আইবেক এখানে স্থায়ীভাবে মুসলিম শাসনটা শুরু করে। কে শুরু করছে? কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছে এবং পর্যায়ক্রমিকভাবে দিল্লি সালতানাত টিকেছিল আমাদের কত পর্যন্ত? 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদির যখন পরাজয় ঘটে তখন আমাদের দিল্লি সালতানাতের পতন ঘটে যায় এবং দিল্লিকে কেন্দ্র করে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। আর এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যায় কবে? এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যায় কিন্তু 1857 সালের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে। এবং তারপরে কারা চলে আসে আমাদের বাংলার ক্ষমতায়? ব্রিটিশরা চলে আসে। তারপরে কারা আসে? 47-এর পর পাকিস্তান চলে আসে। দুঃখজনক ভাবে আমরা শুধু শাসিত হতেই মনে হয় আসছি, এরকম ব্যাপারটা। আচ্ছা, দিল্লি সালতানাত এখানে একটু এক নজরে দেখে নিবা। দেখো দিল্লি সালতানাতের কোন ব্যক্তি কি কি কাজ করেছে। একজন ব্যক্তিকে আমরা কিসের জন্য মনে রাখি? তার কর্মের জন্য মনে রাখি। তো কর্ম থেকেই প্রশ্ন চলে আসে। কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, সুলতান গিয়াসউদ্দিন বলবন, তারপরে খলজি বংশের শাসক যারা ছিল আলাউদ্দিন খলজি, এই ব্যক্তিগুলো সম্পর্কে জাস্ট আমরা কি পড়বো, এক নজরে ইনফরমেশন পড়ে যাব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপরে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন যে শাসকগুলো আছে তাদেরও জাস্ট আমরা কি পড়বো, কৃতিত্বগুলো পড়বো। তাদেরও আমরা কি পড়বো, কৃতিত্ব পড়বো, তারা কোন কোন কাজ করেছে, এই টাইপ বিষয়গুলো। এখানে নতুন করে ইনভলভ ঘটে কোন সাম্রাজ্যের? আফগান সাম্রাজ্যের বা সুর সাম্রাজ্য বা সুরি সাম্রাজ্য, এটার এখানে নতুন করে উদ্ভব ঘটে আর কি। তো সম্রাট শেরশাহ কি কাজ করেছে আমি যদি এক নজরে বলি, ঘোড়ার ডাক প্রচলন করেছে। ঘোড়ার ডাক মানে কি? ঘোড়ার ডাক মানে হইল ঘোড়ার দ্বারা ডাক ব্যবস্থার কার্যক্রম পরিচালনা করা। ঘোড়ার ডাক মানে যে সংক্ষিপ্ত রূপ রেশা যেটা, ঘোড়া ডাকি যেটা, সেটা কিন্তু না। এখানে ডাক বলতে কি বোঝানো হচ্ছে? ডাক বলতে বোঝানো হচ্ছে ডাক ব্যবস্থা যেটা, পোস্টাল সিস্টেম যেটা, এটাকে কিন্তু বোঝানো হচ্ছে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। তারপর তিনি আরো কি কি চালু করেছে? তিনি কিন্তু দাম মুদ্রা চালু করেছিল। দাম মুদ্রা কি? দাম মুদ্রা হইল ত্রাম্য মুদ্রা। তামার যে মুদ্রা সেটাকে বলা হবে কি? দাম মুদ্রা। রূপার মুদ্রাকে রৌপ্য মুদ্রা, সোনার মুদ্রাকে স্বর্ণ মুদ্রা। তারপর সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিল তিনি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর আফগান দুর্গ নির্মাণ করেছিল শেরশাহ। তারপরে কবুলিয়াত ও পাট্টা ব্যবস্থা চালু করেছিল শেরশাহ। কবুলিয়াত ও পাট্টা, পাট্টা মানে কি? পাট্টা কবুলিয়াত দুইটাই হলো দলিল। একটা দলিলে সবকিছু লেখা থাকবে জমির, যে এই সব কিছু লেখা আছে, ওখানে সে স্বাক্ষর করবে। এবং আরেকটা কার কাছে থাকবে? আরেকটা থাকবে হইলো কৃষকের কাছে, যে হ্যাঁ আমি এটা কি করলাম, কবুল করে নিলাম বা মেনে নিলাম। এটাই হইলো কি? কবুলিয়াত। আর সবকিছু লেখা থাকবে কোথায়? পাট্টাই। আচ্ছা, তারপরে বাংলায় মুসলিম শাসন যেটা, এই বাংলায় মুসলিম শাসন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাত ধরে হয়েছে। বাংলায় মুসলিম শাসনের মধ্যে সুলতানি শাসন আমল যেটা, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুলতানি শাসন আমল, বিশেষ করে আমাদের বাংলা সালতানাতের যে সময়কালটা যদি আমরা ধরি, বাংলা সালতানাত কিন্তু আমাদের 1338 থেকে শুরু হয়ে আমাদের 1576 পর্যন্ত ছিল। 1538 থেকে 76 পর্যন্ত এই সময়কার কার অধীনে ছিল? আফগানদের অধীনে ছিল। তো 1576 পর্যন্ত যত ব্যক্তি এখানে শাসন করেছে সবার সম্পর্কে আমাদের পড়তে হবে ভালোভাবে। বিশেষ করে আলাউদ্দিন হোসেন শাহ, নুসরত শাহ, এই ব্যক্তিগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এখানে, তারপরে পরিব্রাজক না, তারপরে আমাদের এখানে কাদের শাসন শুরু হয়ে যায়? সুবেদার কর্তৃক শাসন শুরু হয়ে যায়। আমরা জানি মুঘল আমলে বাংলায় কিন্তু দুই ভাবে শাসন করা হইতো, একটা কি, একটা হইলো সুবেদারি আর একটা হইলো নবাবী। সুবাগুলো যখন আস্তে আস্তে স্বাধীন হয়ে যায়, মুর্শিদ কুলি খানের হাত ধরে যখন স্বাধীন সুবার জন্ম হয়, তখন কোন শাসন আমল শুরু হয়? নবাবী শাসন আমল শুরু হয়ে যায়। প্রথমে কি ছিল? প্রথমে ছিল সুবেদারি, পরে হয়ে যায় কি নবাবী। আচ্ছা, নবাবী শাসন আমলের সর্বশেষ যে আমাদের গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা কি আমাদের পলাশীর যুদ্ধ। এই পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়, আর বাংলার সকল ক্ষমতা চলে যায় বক্সারের যুদ্ধের মাধ্যমে। বক্সারের যুদ্ধের মাধ্যমে রবার্ট ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল, যার ফলে বাংলার টোটাল ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। এই বিষয়গুলো জাস্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এগুলো জাস্ট পড়ে নেবা। গুরুত্বপূর্ণ স্থাপনা, ভাই মুঘল আমল বা মুসলিম যুগের গুরুত্বপূর্ণ স্থাপনা আমাদের জন্য সবগুলোই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ, অনেক ভালোভাবে কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। তারপর দেখো বিভিন্ন যে গ্রন্থ আছে, এখানে প্রাচীন প্লাস আমাদের মুসলিম শাসন আমল সব মিলিয়ে গ্রন্থগুলো এখানে আলোচনা করা হয়েছে। রিয়াজুস সালাতিন, সুলতান আমলের ইতিহাসগুলো আছে এখানে, কিতাবুল হিন্দ, আকবরনামা বা আইনি আকবরী, রামায়ণ, শাহনামা, তবকাতি নাসিরি, তারপর কলহন, রামচরিতম, এগুলো একটা আমরা দেখে নিব। সবকিছু ঠিকঠাক ছিল, এর মধ্যে নতুন করে আবির্ভাব ঘটে কাদের? ইউরোপীয়দের আবির্ভাব ঘটে। বাংলার মানুষ অনেক সুখে শান্তিতে ছিল, বাট ইউরোপীয়রা যখন আসলো এখানে, আসার পর তারা আমাদের অবস্থাটা একেবারেই খারাপ করে দিল। তো ইউরোপীয়দের সম্পর্কে আমরা একটু পড়বো। পর্তুগিজ বার্থোলোমিও দিয়াস 1487 সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্র পথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করে। আর এই জলপথ আবিষ্কারের মধ্য দিয়ে কি হয়েছিল? আর এই জলপথ আবিষ্কারের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই ভারতবর্ষে এসেছিল কে? ভাস্কো দা গামা। তো এখানে পর্যায়ক্রমিকভাবে হিস্ট্রি গুলো আলোচনা করা হয়েছে। আগে পরীক্ষায় অনেক আসতো এই আসার ব্যাপার নিয়ে, বাট বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল হিস্ট্রি যেটা আছে, এটাই তারা অনেক বেশি পরীক্ষায় দিয়ে থাকে। তো পলিটিক্যাল হিস্ট্রি গুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব। আচ্ছা, তো দেখো এখানে এখন আমাদের শুরু হয়ে যাবে বাংলার গভর্নর। আমি একটু গভর্নর চ্যানেল নিয়ে আলোচনা করি, তারপর বাকিগুলো তোমরা পড়ে নেবো। প্রথমত গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল ভাইসরয়। সবগুলোই কি? সবগুলোই হইলো ভাই প্রশাসনিক পদ। কি পদ ভাই? প্রশাসনিক পদ। তো কোম্পানি পরিচালনা করতে তার একটা প্রশাসনিক পদ লাগবে না, হেড তাকে লাগবে না, এই প্রশাসনিক পদটাই হইলো কি? গভর্নর। সেই সময় তিনটা কুটি ছিল সেই সময় আমাদের বাংলা, অর্থাৎ কলকাতায় ছিল, তারপরে মাদ্রাজে ছিল, মুম্বাইয়ে ছিল, এই তিনটা কুটি ছিল। এই তিনটা কুটির যে প্রধান, তাকে কি বলা হচ্ছে? তিনজন প্রধানকে বলা হবে কি? গভর্নর। তাদের কি বলা হবে? গভর্নর বলা হবে। দুঃখজনক ভাবে দেখা গেল যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করলো, দেওয়ানি লাভ করার পর কোম্পানি অনেক লসের সম্মুখীন হচ্ছে। ভাইয়া লসের সম্মুখীন হচ্ছে মানে বুঝলাম না, ইন্ডাস্ট্রি এত মারে ধরে নিয়ে গেছে, লসের সম্মুখীন। লস খাইছে হইলো কোম্পানি শেয়ারে যারা ছিল তারা, বাট কোম্পানি যারা পরিচালনা করতেছিল, যারা এখানে চাকরিজীবী, যারা এখানে এমপ্লয়ি, তারা মারে ধরে নিচ্ছিল এই ব্যাপারটা আর কি। তো যার কারণে কি করা হয়? সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে যারা শাসন করতেছে এদের কি করা দরকার? নিয়ন্ত্রণ করা দরকার, অর্থাৎ রেগুলেট করা দরকার। যার কারণে 1773 রেগুলেটিং অ্যাক্ট জারি করা হয়। আর রেগুলেটিং অ্যাক্ট জারি করার মধ্যে দিয়ে তিনটা কোটির একজন প্রধান বানানো হয়। তার পদটার নাম দেওয়া হয় কি? পদটার নাম দেওয়া হয় গভর্নর জেনারেল। কাকে গভর্নর জেনারেল বানানো হয়? আমাদের বাংলার গভর্নর যে ছিল তাকেই বানানো হয় বাংলার গভর্নর জেনারেল। এরকম করে সৃষ্টি হয়েছে। তারপরে কি হলো? তারপর যখন আরো অঞ্চল বেড়ে গেল, যখন আরো ভারতবর্ষ পুরোটা জুড়ে শাসন করা শুরু করে দিচ্ছিল ইংরেজরা, তখন কি হইলো? তখন আর তো বাংলা থাকলো না, ভারত চলে আসলো না। এই জন্য পদটার নাম কি দেওয়া হইলো? পদটার নাম দেওয়া হইলো ভারতের গভর্নর জেনারেল। যখন 1857 সালে সিপাহী বিপ্লব হইলো, সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলার পরাজয় ঘটে যায়, যার কারণে ব্রিটিশরা সরাসরি সাম্রাজ্যভুক্ত করে নেয় আমাদের এই অঞ্চলটাকে। যার কারণে কি হয়? যার কারণে গভর্নর জেনারেল পদটা বাদ দিয়ে ভাইসরয় এই পদটার এখানে উদ্ভব হয়। আর ভাইসরয় মানে কি? ভাইসরয় মানে রাজপ্রতিনিধি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এখন কি করব? এই বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, তারপরে ভাইসরয়, এই ব্যক্তিগুলো যে কাজ করে গেছে না, গুরুত্বপূর্ণ যে কাজগুলো করে গেছে, এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা বেশিরভাগ সময় আমাদের এখান থেকে অনেক ধন সম্পদ নিয়ে গেছে। যাই হোক, আমাদের কয়েকজন ব্যক্তি সম্পর্কে পড়তে হবে, বিশেষ করে লর্ড উইলিয়াম বেন্টিং, তারপর লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, তারপরে হইলো আমাদের এখানে লর্ড ক্যানিং। এই কয়টা সম্পর্কে যদি আমরা একটু ভালোভাবে পড়ি তাহলে আমাদের আপাতত হয়ে যাবে। বিশেষ করে বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, আমাদের এই বাংলায় পাশ্চাত্য শিক্ষা, বঙ্গভঙ্গ হ্রদ, তারপরে হইলো আমাদের গোল টেবিল বৈঠক, এই সংক্রান্ত ব্যক্তি যারা রয়েছে তাদের কিছু সম্পর্কে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে।
আচ্ছা, যাই হোক, তারপরে দেখবো আমরা আমাদের তারপরে এই যে লর্ড হার্ডিঞ্জ গুরুত্বপূর্ণ, এনার নামটা একটু আমরা দেখে নেব। তো ইংরেজরা আমাদের এখানে যখন শাসন করা শুরু করে দেয়, তারা আসলে শাসন করেনি, তারা কি করেছে, তারা আসলে এখানে শোষণ করেছে। আর এই শোষণ করার ফলে কি হয়েছে, আমরা কি মেনে নেব শোষণগুলো? আমরা মেনে নেব না, যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করে তুলেছিলাম। কি করেছিলাম আমরা? বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলাম। আর এই আন্দোলনগুলোই আসলে হইলো আমাদের ফরাইজি আন্দোলন, তারপরে আমাদের নীল বিদ্রোহ, তিতুমিরের সংগ্রাম, রাজা রামমোহন রায় বিভিন্ন আন্দোলন করেছিল, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন, নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, এই ব্যক্তিগুলো কিন্তু এখানে চলে আসে। দেখো এখানে তোমরা মাঝে মধ্যে মনে রাখতে পারো না, সৈয়দ আমির আলী কি প্রতিষ্ঠা করেছে? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। সৈয়দ সেন্ট্রাল, এটা কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারো। আচ্ছা, তারপর সৈয়দ আহমেদ খান আলীগড় আন্দোলনের প্রবক্তা, যদিও আলীগড় আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা শিক্ষা কেন্দ্রিক আন্দোলন ছিল। আচ্ছা, তো এগুলো আমরা জাস্ট এক নজরে একটু পড়ে নেব। তারপরে কি আমাদের বঙ্গভঙ্গের যে ব্যাপারটা, আমি একটু পলিটিক্যাল হিস্ট্রি গুলো আলোচনা করতেছি। দেখো আমাদের এই বাংলা, যেটা বাংলা বিহার উড়িষ্যা মানে হইলো বাংলা, এটা অনেক বড় একটা অঞ্চল ছিল। প্রশাসনিক কারণে এখানে ভালোভাবে শাসন করা যাচ্ছিল না, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষ অনুষ্ঠিত হয়। আর এই দুর্ভিক্ষের মধ্যে সর্বশেষ যে বড় একটা দুর্ভিক্ষ হয়েছিল সেটা হলো 1866 সালে। এরপরও দুর্ভিক্ষ হয়েছে, 1866 সালে অনেক ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়, যার কারণে উড়িষ্যায় অনেক লোক মারা যায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা যদি বঙ্গভঙ্গ করি তাহলে আমাদের জন্য লাভ হবে। এটার সাথে সাথে আরেকটা পলিটিক্যাল কজ ছিল এখানে। পলিটিক্যাল কজটা কি? পলিটিক্যাল কজ হইলো, আমরা জানি কিন্তু 1885 সালে কংগ্রেস গঠন করা হয়েছে। আর কংগ্রেস গঠন করার পর থেকে হিন্দুদের মধ্যে একটা হিন্দু জাতীয়তাবাদ জেগে ওঠে, যার কারণে তারা কি করে, যার কারণে তারা ব্রিটিশদের বিরুদ্ধে চলে যায় আর কি। তারা ভাবতেছে জাতীয়তাবাদ মানেটাই আসলে কি? জাতীয়তাবাদ মানে হলো নিজ দেশ সম্পর্কে হিতকর কল্যাণকর চিন্তা ভাবনা করা। তারা ভাবতেছে ব্রিটিশরা তো শুধু আমাদেরকে শাসন করে যাচ্ছে, শোষণ করতেছে, আমাদের কথাগুলো তারা শুনতেছে না, এরকম যে ব্যাপারটা আর কি তাদের মনের মধ্যে চলে আসে। তো কলকাতাকে কেন্দ্র করে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনটা বেগবান হতে থাকে। তো কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন যাতে বেগবান না হতে পারে, যার কারণে এই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল কি করার? বঙ্গভঙ্গ করার। যার কারণে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে বঙ্গভঙ্গ করে, যে ভাগ করো এবং শাসন করো, এই নীতিটা তাদের মধ্যে ছিল। আমাদের যদি সহজে ভাগ করে ফেলতে পারে তাহলে আমরা কি তাদের বিরুদ্ধে যাইতে পারবো না? তারা কি করবে? এক দলকে খুশি করবে, এরকম করে চলবে। ঠিক একই রকম ভাবে বঙ্গভঙ্গতে কি করেছিল? মুসলমানদেরকে খুশি করেছিল, হিন্দুদেরকে বেজার করেছিল। বঙ্গভঙ্গের ফলে আমরা নতুন রাজধানী পেয়েছি, যার কারণে আমরা খুশিতে গদগদ হয়ে গেছিলাম। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি, যদিও আমরা এটার পক্ষে কিন্তু। তারপরে কি হইলো? তারপরে আবার বঙ্গভঙ্গ রদ করা হইলো। বঙ্গভঙ্গ রদের পর আবার মুসলমানরা এখানে বেজার হয়ে গেল, মুসলিমরা হিন্দুরা এখানে খুশি হইলো, এরকম যে ব্যাপারটা। তখন হিন্দু মুসলিমদের মধ্যে একটা মানে বুদ্ধি জেগে উঠলো, একটা সুবোধ হইলো তাদের, যে আচ্ছা এখানে কি হচ্ছে? একবার তারা মুসলমানদেরকে খুশি করতেছে, একবার তারা হিন্দুদেরকে খুশি করতেছে, তারা তো আমাদের সাথে খেলা খেলতেছে। যার কারণে তারা সিদ্ধান্ত নিল এখন থেকে মুসলমানরা যে আন্দোলন করবে হিন্দুরাও সেটার সাথে যাবে, হিন্দুরা যে আন্দোলন করবে মুসলমানরাও সেই আন্দোলন করবে। যার কারণে একটা চুক্তি করে, যেটা হইলো লখনৌ চুক্তি, যেটাকে বলা হয় হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি, এই যে আমাদের লখনৌ চুক্তি। খেলাফত আন্দোলন সেই সময় 1914 সালের আমাদের 28 জুলাই আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ব্রিটিশ সরকার কর্তৃক আমাদের প্যালেস্টাইন দখল করে নেওয়া হয়, আমাদের অটোমান এম্পায়ারের বেশিরভাগ অংশ দখল করে নেওয়া হয়। আমাদের যে সাম্রাজ্য অটোমান এম্পায়ার যেটা বা আমাদের যে খেলাফত, এটা বিপদের মধ্যে পড়ে যায়। এই বিপদের মধ্যে থেকে উদ্ধার করার জন্য আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দেই। আমরা কি করেছি? খেলাফত আন্দোলন করেছি। হিন্দুরা তো খেলাফত আন্দোলন করতে পারবে না, যার কারণে তারা কি করে? অসহযোগ আন্দোলনের ডাক দেয়। তার মানে হিন্দুরা তারা তাদের কথা রেখেছিল, তারা আমাদের সাথে আন্দোলন করেছিল, বাট তারা অসহযোগ আন্দোলন নামে এই আন্দোলনটা পরিচালনা করেছিল। তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমাদের তুরস্ক প্রজাতন্ত্র হয়ে যায়, চিত্তরঞ্জন দাসের তিরোধান হয়ে যায়, যার কারণে আন্দোলনগুলো একেবারে থেমে যায়। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে গোল টেবিল বৈঠক হয়েছে। গোল টেবিল বৈঠকে ভারত শাসন আইন দেওয়া হয় 1935 সালে, যার ফলে বলা হয় যে 1937 সালে কি করা হবে? নির্বাচন করা হবে, প্রাদেশিক নির্বাচন। তো প্রাদেশিক নির্বাচন যেটা হয়েছিল, আমাদের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী যেটা, একে ফজলুল হক, দ্বিতীয় অনির্বাচিত মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৃতীয়বার শেষ মুখ্যমন্ত্রী। তো তুমি এখান থেকে আসলে কি পড়বা? এখান থেকে তোমার দায়িত্ব হইলো যে এই যে বঙ্গীয় আইনসভা যে 4টা মন্ত্রিসভা ছিল, 4টা মন্ত্রিসভার 3টা মুখ্যমন্ত্রীর নাম তুমি প্লিজ ভালোভাবে মনে রাখবে একবার। একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই দুইটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেরে বাংলা একে ফজলুল হক, এই ব্যক্তিরা সম্পর্কে আমরা একটু দেখে নেব। বর্তমানে শেরে বাংলা একে ফজলুল হক অনেকটাই আলোচনায় আছে, যেহেতু এখন বঙ্গবন্ধু সংক্রান্ত ইতিহাসগুলো দেবে না, সেহেতু আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, এই টাইপ ব্যক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর তাজউদ্দিন। আচ্ছা,
তারপরে পর্যায়ক্রমিকভাবে অনেক ঘটনা ঘটে যায় এখানে আমাদের। তারপরে দেশভাগের যে ব্যাপারটা, এটা নিয়ে আমাদের কথা চলে আসে যে কি করা হবে, দেশটা বিভক্ত করা হবে। দেশটা আর ভালোভাবে তারা শাসন করতে পারতেছিল না। আসলে আমাদের দেশভাগের ব্যাপারটার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা অনেক বেশি প্রভাবিত করেছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যতগুলো উপনিবেশ ছিল সবগুলো আস্তে আস্তে স্বাধীন হয়ে যেতে শুরু করে। প্রথমত ব্রিটিশদের লক্ষ্য ছিল ভারতটাকে অখণ্ড রেখে স্বাধীনতা প্রদান করা, সংবিধান তৈরি করে দেওয়া। বাট এই সময় আমাদের মুসলিম লীগ আন্দোলন করতেছিল যে না, তারা কি করবে না, তারা ভারতের মধ্যে থাকবে না, আর যার কারণে তাদের এই প্রস্তাবটা বাতিল হয়ে যায়। আচ্ছা, আমরা যদি দেখি তারপরে আমাদের ভারত স্বাধীনতা আইন, এটা আমাদের লাগবে না, ভারত সংক্রান্ত ইনফরমেশন দিবে না, যদি আমাদের সাথে সম্পর্কিত। এটা প্রথম পাকিস্তান সরকার, প্রথম পাকিস্তান সরকার আর ভাষা আন্দোলনকালীন পাকিস্তান সরকার, কে কোন ব্যক্তি প্রধান ছিল সুন্দর করে নাম মনে রাখবা। প্রথম পাকিস্তান সরকার, ভাষা আন্দোলন কর্তৃক পাকিস্তান সরকার, এটা আমরা ভালোভাবে মনে রাখবো নামগুলো। ভাষা আন্দোলনের যে পর্যায়ক্রমিক যে হিস্ট্রি গুলো রয়েছে না, এখানে যে বিভিন্ন সংগঠন গঠন করা হয়েছে এন্ড এখানে যারা শহীদ রয়েছে, প্লিজ ভালোভাবে পড়তে হবে ভাষা আন্দোলন সম্পর্কে, প্লিজ ভালোভাবে পড়তে হবে। কজ আমাদের ভাষা আন্দোলন চলতেছে, কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারি চলতেছে, ভাষা আন্দোলন চলতেছে না, মানে 21শে ফেব্রুয়ারি কি চলতেছে, 21শে ফেব্রুয়ারি বই মেলা সহ যাবতীয় এই বিষয়গুলো চলতেছে। এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা এটা সুন্দর করে দেখে নিব। তারপরে আমাদের 54 কি হয়েছে, আমাদের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। 54 প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে আমাদের মোট রাজনৈতিক দল কয়টা, এটা আমাদের অনেক বেশি কনফিউশন। ভাই তোমারে যদি নর্মাল জিজ্ঞাসা করে যে যুক্ত ফ্রন্টে কতটি দল ছিল, তাহলে 5টি দেখাবা। যদি বলা হয় যুক্ত ফ্রন্ট নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করেছিল যুক্ত ফ্রন্টের হয়ে, তাহলে 4টি। যদি বলা হয় যুক্ত ফ্রন্ট যখন গঠন করা হয়েছিল 1953, তখন কয়টি, তখন হলো 4টি। ভাই তাহলে এটা নিয়ে এত ঝামেলা কিসের জন্য? এটা নিয়ে এত ঝামেলা হওয়ার অন্যতম কারণ হইল যে আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, সেই বইতে সংশোধন করা হয়েছে। সেই বইতে সংশোধন করে বলা হয়েছে যে যুক্ত ফ্রন্টে 5টি দল ছিল, বাট বইতে এটা ক্লিয়ার করে নাই কোন সময় ছিল এটা। বাট আমরা একটা ক্লিয়ার করতে পেরেছি যে মন্ত্রিসভা গঠনকালে খেলাফতে রব্বানী পার্টি যোগদান করলে মোট দল হয় কয়টা, এখানে 5টা। যদি বলে জাস্ট যে যুক্ত ফ্রন্টে কতটি দল ছিল, তখন উত্তর হবে 5টি। তারপরে 21 দফা একটু আমরা ভালোভাবে দেখে নেব। 21 দফার 5টা দফা ছিল ভাষা সংক্রান্ত। নির্বাচন আসনে প্রশ্ন দিবে না, কজ এখানে খেলাফতে রব্বানী পার্টির এটা এখন যোগ করার কারণে নির্বাচন আসনটা উলটপালট হয়ে যাবে, এটা এখানে থেকে দিবে না। আর এখানে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগ তখন দিবে না। যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভা, এটা আমরা একটু দেখে নিব। মন্ত্রিসভা মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, তারপরে মন্ত্রিসভার পতন হয়ে যায়। তারপরে পাকিস্তানের গণপরিষদ, এই সংক্রান্ত প্রশ্ন আসলে দেয় না পাকিস্তানের গণপরিষদ, এটা আমাদের জন্য লাগবে না। শিক্ষা আন্দোলনটা পড়ে নেবো এখান থেকে। এখানে যে আমাদের শিক্ষা আন্দোলন যেটা আছে না, প্লিজ শিক্ষা আন্দোলনটা অনেক ভালোভাবে এখান থেকে কমপ্লিট করে নেবা। শিক্ষা আন্দোলন যেটা আছে 6 দফা আমাদের বর্তমানে আসবে না, এটা আমাদের জন্য লাগতেছে না। প্লিজ বই থেকে একটু দাগায় নাও, এগুলো এগুলো আমাদের জন্য এখন বর্তমানে গুরুত্বপূর্ণ। আগরতলা আমাদের জন্য আসবে না, জাতীয় পরিষদের নির্বাচন যেটা, এগুলো আমাদের জন্য আসবে না। বাট 69-এর গণ অভ্যুত্থান যেটা, এই 69-এর গণ অভ্যুত্থানে যে ব্যক্তিগুলো মারা গিয়েছে, এই ব্যক্তিগুলো সংক্রান্ত আমাদের ইনফরমেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, মতিউর রহমান মল্লিক, তারপরে আমাদের আরো কি আছে এখানে, মোহাম্মদ শামসুজ্জোয়াল, সার্জেন্ট জহুরুল হক, শহীদ আনোয়ারা বেগম, সবগুলোর যে আলাদা আলাদা ইনফরমেশন। যেমন সার্জেন্ট জহুরুল হক আগরতলা মামলা 17 নং আসামি ছিল, জেলে থাকা অবস্থায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। মোহাম্মদ শামসুজ্জোয়া দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, যিনি বলেছিল এরপরে যদি কোনো গুলি লাগে সেটা যেন আমার বুকে এসে লাগে, এন্ড তার বুকেই লাগলো গুলিটা, তাকেই শহীদ করা হয়। আচ্ছা, সাধারণ নির্বাচন লাগবে না, নির্বাচন এখানে বঙ্গবন্ধু সব। তারপরে অসহযোগ আন্দোলন যেটা, এখানেও পাই, এই সবটা জুড়ে এখানে কি রয়েছে, বঙ্গবন্ধু রয়েছে। আর বঙ্গবন্ধু ছাড়া আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটা এটা অসম্ভব এক প্রকার। তো এখান থেকে মনে হয় না যে প্রশ্ন দিবে, এখন পর্যন্ত কোনটাতে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু এখনো দেয় নাই। তারা আরো মুসলিম শাসনামল বা এনশিয়েন্ট হিস্ট্রি এগুলো থেকে প্রশ্ন করতেছে। তা আমি বলবো যে মুক্তিযুদ্ধের পার্টটা, বঙ্গবন্ধু সংক্রান্ত যে ইনফরমেশন, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে না, এগুলো প্লিজ ভালোভাবে পড়ে নেবা। বাকি ইনফরমেশন গুলো আমরা প্লিজ ভালোভাবে পড়ে নেবো। যেমন বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে, অপারেশন ব্লিস, জ্যাকপট, চেঙ্গিস খান, ক্যাকটাস লিলি, কিলো ফাইট, অপারেশন ক্লোজ ডোর, এগুলো একটা আমরা ভালোভাবে দেখে নিব। তারপর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেটা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কে দিয়েছে এটা আমরা কেউই জানি না, বঙ্গবন্ধু নাকি শেখ মুজিবুর, এটা আমাদের অ্যাভয়েড। আমরা বলবো কি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কবে জারি করা হয়, কবে গৃহীত করা হয়। মুজিবনগর সরকার সম্পর্কেও প্রশ্ন তেমন একটা দিবে না, বাট মুজিবনগর সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল, মুজিব ব্যতীত অন্যরা যারা ছিল, তাদেরকে এখানে দিতে পারে, এটা আমরা একটু ভালোভাবে পড়বো। আচ্ছা, তারপরে মুক্তিযুদ্ধ সময় যে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা ছিল আর কি, বিশেষ করে আমাদের সেক্টর, এটা আমাদের পড়তে হবে ভাই, সেক্টর পড়তে হবে। সেক্টরের মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই, সেক্টরের মধ্যে কি নাই, সেক্টরের মধ্যে কোনো ব্যক্তি সংক্রান্ত ইতিহাস আমাদের নাই। সেক্টরের মধ্যে যেহেতু কোনো ব্যক্তি সংক্রান্ত ইতিহাস নাই, সেহেতু এটা আসার সম্ভাবনাটা আমাদের জন্য অনেক বেশি। এন্ড প্রশ্ন কিন্তু আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে 10 নং সেক্টরের যে ব্যাপারটা ছিল, সেখান থেকে কিন্তু তারা প্রশ্ন করেছে। তো সেক্টর সংক্রান্ত কিন্তু তারা প্রশ্ন দিতে পারে, সেক্টর কমান্ডার সংক্রান্ত প্রশ্ন দিতে পারে, যেহেতু এইসব ব্যক্তি রাজনৈতিকের সাথে জড়িত না, শুধু জিয়াউর রহমান বাদ।
দিয়ে, বাকিগুলো হালকা জড়িত আছে বাট একেবারে না। তারপরে আমাদের কারা কারা সাহায্য করেছে, এই সময় কি কি হয়েছিল, তারপরে বইয়ের নাম, স্যারেন্ডার ঢাকা, বার্থ অফ আ নেশন, এগুলো একটু আমরা ভালোভাবে দেখে নেব। তারপর দ্য কনসার্ট ফর বাংলাদেশ, সেপ্টেম্বর অন যশোর রোড, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। তাহলে আমরা বুঝলাম কি, আমি একটু এক লাইনে শেষ করে দিই। এক লাইনে শেষ হলো ভাই, মুক্তিযুদ্ধ পড়ার সময় মুজিব ব্যতীত যে অন্য ব্যক্তিবর্গের ইতিহাস আছে সেটা পড়তে হবে, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়তে হবে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়ার দরকার নাই আপাতত। তারপরে কি করতে হবে, আমাদের সেক্টর সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, সেক্টর কমান্ডার সম্পর্কে পড়তে হবে, সেই সময়কার বিভিন্ন অপারেশন হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, আর সেই সময়কার ব্যক্তিবর্গ যারা ছিল, এটা নিয়ে একটু ঝামেলাটা ক্লিয়ার করে দেয় ভাই। তোমাকে যদি বলে যে মুক্তিযুদ্ধে কতজন বীর উত্তম খেতাব পেয়েছিল, 68 জন। যদি বলে বর্তমানে কতজন, 66। বর্তমানে প্রশ্ন করবে না, এটা বাতিল করা হয়েছে, এটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হবে। দেখো তারপর 7 জন বীর শ্রেষ্ঠ, 7 জন বীর শ্রেষ্ঠের কার কবর কোথায়, কে কোন বাহিনীতে কাজ করতো, কে কোন সেক্টরে কাজ করতো, প্লিজ ভালোভাবে একটু মনে রাখবা। সবচেয়ে বেশি হইলো আমাদের কবরস্থানের যে ব্যাপারটা, কার কোথায় কবর রয়েছে, এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়। আসলে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে যাবো, চলো নেক্সট। এগুলো তো আমাদের হয়েছে তাই না, এগুলো আমাদের কমপ্লিট। আচ্ছা, নেক্সট হইলো আমাদের গণপরিষদ। ভাই সংবিধানে বঙ্গবন্ধু সংক্রান্ত যে ইনফরমেশন গুলো আছে, এগুলো ব্যতীত যা আছে সেগুলো আসবে। ভাই বঙ্গবন্ধু সংক্রান্ত ইনফরমেশন, ভাই বঙ্গবন্ধু সংক্রান্ত ইনফরমেশন কিন্তু এখানে আছে। বঙ্গবন্ধু সংক্রান্ত কিরকম ইনফরমেশন রয়েছে আমাদের, ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসলো, তারপরে প্রফেশনাল কনস্টিটিউশন বা অস্থায়ী সংবিধানাদেশ জারি করলো, এই যে ব্যাপারগুলো, এগুলো সংক্রান্ত আমাদের আপাতত পড়তে হবে না। আমাদের এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো সংবিধানের ক্ষেত্রে সংশোধনের যে বিষয়টা, সংশোধনী, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার কখন আনা হয়, কখন বিলুপ্ত করা হয়, এই ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাকশাল গুরুত্বপূর্ণ, গণতন্ত্র গুরুত্বপূর্ণ, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। তো আমার এখানে সুন্দর করে সংশোধনীগুলো আলোচনা করা হয়েছে, এই সংশোধনীগুলো একটু প্লিজ ভালোভাবে দেখে নেবা, তাহলে তোমার জন্য হয়ে যাবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো বিভিন্ন দিবসগুলো আছে, দিবসগুলো সমসাময়িক, যেমন ফেব্রুয়ারি পড়তে পারো, মার্চ, এপ্রিল, এই টাইপ যেগুলো আছে এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। তারপরে বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ পরিচিতির মধ্যে আমরা বাংলাদেশের জাতীয়তা কি, আমাদের বাঙালি, নাগরিকত্ব, বাংলাদেশি, সরকার ব্যবস্থা, এই যে নাম, এই টাইপগুলো একটু জাস্ট এক নজরে রিডিং করে যাবা। রাজধানী একটু ভালোভাবে দেখে নেবা, বর্তমানে রাজধানী ঢাকা কতবার হয়েছিল, যদি প্রশ্ন আসে কতবার দাগাবো, আমরা 7 বার দাগাবো। কজ প্রথম আলো নিউজ করে ফেলছে অলরেডি, তারা রিপোর্ট প্রকাশ করেছে, এখানে তারা বলছে যে ঢাকা মোট 4 বার নয় 7 বার হয়েছে, পর্যায়ক্রমিকভাবে তারা টাইম গুলোও দেখাইছে। তো প্রশ্ন যদি কোনো টিচার করে, সে যদি প্রথম আলো থেকে করে, রিপোর্ট যদি পড়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই 7 আমাদের কি করতে হবে, দাগাতে হবে। তারপর এগুলো জাস্ট রিডিং। আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে ছবিতে প্রশ্ন করে থাকে, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে, একটা না একটা প্রশ্ন আসবেই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে ইনশাআল্লাহ। ক্ষুদ্র নিগোষ্ঠীর যে বিভিন্ন উৎসবগুলো আছে প্লিজ ভালোভাবে দেখবো, আমরা উৎসবগুলো আমাদের দেখতে হবে, উৎসবগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর তারা যে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে এগুলো গুরুত্বপূর্ণ, ভাষা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা একটু দেখে নেব। আর কোথায় কোন উপজাতি বেশি বসবাস করে, বাংলাদেশে কোন উপজাতি নাই, এগুলো। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোর মধ্যে আমি মনে করি যে এখন আসবে কিনা আমরা তো জানি না, বাট আমাদের সাজেশনটা এরকম। একবার ছবিতে যে প্রশ্নটা আসছিল, সাবাস ফাঁস করে ছবিতে রাবিতে আছে, এই প্রশ্নটা কিন্তু ছবিতে তারা দিয়েছিল। তো আমার মনে হয় আমি যে কথাটা বলতেছি এটা যদি আপনি ফলো করেন তাহলেই হয়ে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখানে যা ইনফরমেশন দেওয়া আছে সব ভালোভাবে পড়ে নেবেন। তারপরে আপনার কাজ হবে কি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে যে বিভিন্ন ভাস্কর্যগুলো আছে না, এই ভাস্কর্যগুলো পড়বেন, এই ভাস্কর্যগুলো এখান থেকে পড়ে নেবেন, ভাস্কর্য বা স্থাপনা বা স্থাপত্য যেটাই বলেন দেখেন। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান দেওয়া আছে এখানে, এটা একটু এক নজরে দেখে নেবা তাহলেই হয়ে যাবে, তাহলে আর কিছু লাগবে না। তারপরে বিভিন্ন অঞ্চলের গান, নৃত্য, ভাই এটা কিন্তু লাগবে, বিভিন্ন অঞ্চলের গান, নৃত্য, এগুলো কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, চটকা, তারপরে জারি, সারি, বল নৃত্য, এগুলো কিন্তু চলে আসে। তারপরে বিভিন্ন গান, তারপরে চলচ্চিত্র, বিভিন্ন ভাস্কর্য, চিত্রকর্ম, এগুলো কিন্তু আমাদের সব ভালোভাবে পড়তে হবে, সব। বাংলাদেশ নামের যত কিছু, বাংলাদেশের সংবাদপত্র, এই সংক্রান্ত যত ইনফরমেশন, জাদুঘর, এগুলো কিন্তু আমাদের সব ভালোভাবে পড়তে হবে। তারপর যদি আমরা ভৌগোলিক পরিস্থিতির দিকে আসি, আমি যেগুলো বলতেছি ভালোভাবে পড়তে হবে সেগুলো পড়তে হবে। ভৌগোলিক পরিস্থিতির দিকে যদি আমরা আসি, এই ভৌগোলিক পরিস্থিতির ক্ষেত্রে আমাদের আসলে কি কি করতে হবে, ভৌগোলিক পরিস্থিতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সাথে ভারতের কিন্তু কনফ্লিক্ট চলতেছে, বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে এগুলো প্লিজ ভালোভাবে একটু মনে রাখবা, সীমান্তবর্তী এলাকাগুলো আমরা মনে রাখবো। ছিটমহল থেকে আগে প্রশ্ন আসতো, এখন তেমন একটা আসে না, এটা একটু দেখবা তাহলেই হয়ে যাবে। তারপর সীমান্ত, এটা দেখে নিব। তারপর সীমান্ত দৈর্ঘ্য, এটাও একটু আমরা ভালোভাবে দেখে নিব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানুষের প্রান্তগুলো দেখে নিব আমরা, তাহলেই হয়ে যাবে।
তারপরে সমুদ্র সীমা নিয়ে আগে প্রশ্ন আসতো, যেহেতু ওটা সমসাময়িক ছিল, বাট এখন তেমন একটা কোশ্চেন দেয় না, এক নজর জাস্ট রিডিং করে নেবা। এই যে বাংলাদেশ ভারত বৃহৎপূর্ণ সীমানা একবার 3 স্টার নিয়ে নাও, এটা থেকে প্রশ্ন কিন্তু চলে আসে, মাঝে মধ্যে কিন্তু চলে আসে এখান থেকে। তারপরে বাংলাদেশের নদ নদী সংক্রান্ত আমি ইনফরমেশন গুলো বলতেছি। নদ নদী সংক্রান্ত কি পড়বা? প্রথমত নদীটার উৎপত্তি কোথায় হয়েছে, কোন জেলাতে প্রবেশ করেছে, কোথায় মিলিত হয়েছে, এই 3টা ইনফরমেশন ভালোভাবে পড়ে নেবা। তারপরে শাখা নদী, উপনদী, নদী সংক্রান্ত অন্যান্য ইনফরমেশন, নদী নিয়ে যত দুঃখ আছে, উপন্যাস আছে, চলচ্চিত্র আছে, এগুলো একটু দেখবা, তাহলে এনাফ, আর কোনো কিছু লাগবে না এখন আপাতত। এক নজরে নদীর যে হিস্ট্রি গুলো আছে না একটু শেষের দিকে, এগুলো জাস্ট এখান থেকে দেখে নিবা, কোথায় কোথায় মিলিত হয়েছে, কি হয়েছে না হয়েছে, যা আছে সবকিছু দেওয়া থাকবে এখানে। তারপরে ভৌগোলিক পরিচিতির মধ্যে কোথায় কোন দ্বীপ অবস্থান করতেছে, কোথায় কোন জলপ্রপাত, কোথায় কোন ঝর্ণা, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। দ্বীপ, ঝর্ণা, জলপ্রপাত, পাহাড়, পর্বত সবগুলো আমরা পড়বো, অবস্থানটা কোথায়, অবস্থান, আর যদি নির্দিষ্ট কোনো বিশেষত্ব থাকে সেটাও কিন্তু আমাদের পড়তে হবে। জলপ্রপাত, ঝর্ণা যেগুলো আমি বললাম আর কি, হাওর বাওর যা আছে ভাই প্লিজ সবগুলো আমাদের এখান থেকে পড়ে নিতে হবে। আচ্ছা, এগুলো একটু পড়ো ভালোভাবে, তাহলেই হয়ে যাবে। এখন বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে আমি যা যা বললাম এগুলো জাস্ট তুমি যদি পড়ো ভালোভাবে, এগুলো পড়লে এনাফ। এখন আমি আন্তর্জাতিক নিয়ে একটু কথা বলবো। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম যেটা আসে, আচ্ছা বাংলাদেশ বিষয়গুলি যেটা আমি ক্লিয়ার করলাম, আরেকবার বলি। বাংলাদেশ বিষয়গুলির রাজনৈতিক যে ইতিহাস রয়েছে, রাজনৈতিক ইতিহাস থেকে এখন তুলনামূলক কম প্রশ্ন আসতেছে, তা আমাদের পড়তে হবে, যেহেতু এখানে 40 মার্ক রয়েছে ছবিতে, আমরা একটু ভালোভাবে কমপ্লিট করে নেবো। ভৌগোলিক বিষয়গুলিটা একটু বেশি গুরুত্ব দিব আমরা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর বি ইউনিটের ক্ষেত্রে যদি আমি বলি, বি ইউনিটের কিন্তু অন্যতম সাবজেক্ট হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি এন্ড বাংলাদেশ স্টাডিজ, সবগুলো কিন্তু হিস্ট্রি নিয়ে, তো হিস্ট্রি গুলো কিন্তু বেশি প্রশ্ন আসে, পড়ে নেবা। তারপর দেখো আন্তর্জাতিক বিষয়গুলি যেটা আছে না, আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা আছে সংস্থা। ভাই সংস্থা থেকে যে প্রশ্নটা মাস্ট আছে সেইটা কি, সেইটা হইলো সংস্থা সম্পর্কিত বর্তমানে আপডেট যে ইনফরমেশন হয় সেইটা আসবে, না হয় কি আসবে, না হয় বাংলাদেশ কবে ওই সংস্থাতে যোগদান করেছে সেই প্রশ্নটা আসবে। তাহলে কি কি আসতে পারে এখানে, হয় বাংলাদেশ কবে যোগদান করেছে এইটা আসবে, না হয় কি আসবে সংস্থার সদর দপ্তর কোথায় সেটা আসবে, না হয় কি আসবে ওই সংস্থা সম্পর্কিত আপডেট ইনফরমেশন কি সেটা আসবে। যেমন ঢাবিতে চলে আসছিল আমাদের ব্রিক থেকে ব্রিক্স, এই সংক্রান্ত মেবি ইনফরমেশনটা চলে আসছিল। আচ্ছা যাই হোক, এগুলো একটু আমরা দেখে নেব, যেটাই আলোচনায় থাকবে সেটারই যে সমসাময়িক যে বিষয়গুলো আছে বা একটু বেসিক আছে এটা আমাদের দেখে নিতে হবে। তো গুরু এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্ণরূপ দেওয়া আছে এখানে, এক নজর একটু দেখে নেবা। সদর দপ্তর দেখো একটু তোমার সুবিধার জন্য ভালোভাবে সাজানো আছে সদর দপ্তর গুলো এখানে, তুমি একটু চাইলে এরকম করে পড়ে নিতে পারো ভাই। তারপরে বিরোধপূর্ণ অঞ্চল, বিরোধপূর্ণ দ্বীপ, তারপরে দেশ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো ভাই প্লিজ একটু বারবার রিডিং দেবা, প্লিজ বারবার রিডিং দেবা, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কনভেনশন একেবারে 3 স্টার নিয়ে নাও, এখান থেকে প্রশ্ন এসেই থাকে। গুরুত্বপূর্ণ চুক্তি মাস্ট পড়তে হবে, গুরুত্বপূর্ণ প্রোটোকল মাস্ট পড়তে হবে, এগুলো আমাদের পড়তে হবে। বিখ্যাত জাদুঘর, বিখ্যাত লাইব্রেরি, এগুলো জাস্ট রিডিং, সবগুলো কিন্তু মেমোরাইজিং টপিকস এর মধ্যে। পরীক্ষার আগে বারবার তুমি জাস্ট কি করবে, এগুলো রিভাইজ দিয়ে যাবা, তাহলেই তোমার জন্য হয়ে যাবে। বিভিন্ন ধরনের সংবাদ সংস্থা দেওয়া আছে এখানে, বিমান সংস্থা। তারপরে গুরুত্বপূর্ণ দেশ রাজধানী মুদ্রা, ভাই দেশ রাজধানী মুদ্রা এখানে অনেকগুলো আলোচনা করা আছে, তুমি এতগুলো পারবা কিনা আমি জানি না, বাট তোমার একটা কাজ থাকবে কি, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, স্ক্যান্ডিনেভিয়া, দক্ষিণ আমেরিকা, এই 3-4টা গুলো একটু ভালোভাবে পড়ে নেবা। আর যেগুলো আলোচনায় আছে সেই দেশগুলো সংক্রান্ত ইনফরমেশন পড়ে নেবা, তাহলেই তোমার জন্য হয়ে যাবে। বিভিন্ন আইনসভার নামগুলো একটু এক নজরে দেখে নিতে পারো, আইনসভার নামগুলো রয়েছে। দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যেগুলো মার্ক করে দেওয়া আছে না, অনুরাধাপুর, মান্নার দ্বীপ, তারপরে এলটিটিই, তারপরে হইলো আমাদের মালদ্বীপ, তারপরে হইলো নিজস্ব সেনাবাহিনী নাই, এই টাইপ যে মার্ক করে দেওয়া আছে, মানে বোল্ড করা আছে যেগুলো, এগুলো প্লিজ ভালোভাবে একটু পড়ে নেবা। তাহলে দেশ সম্পর্কিত ইনফরমেশন যা যা আছে সবগুলো আমরা রিডিং দিব, বাট এর আগে যে ইনফরমেশন দেখে আসলাম এগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বিরোধপূর্ণ দ্বীপ রয়েছে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিখ্যাত লাইব্রেরি, জাদুঘর, তারপরে বিভিন্ন সীমারেখা, দেশ বিভক্ত করেছে, এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশ সংক্রান্ত ইনফরমেশন সব রিডিং, দেশ সংক্রান্ত ইনফরমেশন রিডিং, দেশ সংক্রান্ত ইনফরমেশন, ব্যক্তি সংক্রান্ত ইনফরমেশন, এগুলো আমাদের রিডিং দিতে হবে বারবার, তাহলে আমরা ইজিলি এগুলো মনে রাখতে পারবো। এই যে ব্যক্তিবর্গগুলো একটু দেওয়া আছে। ব্যক্তিবর্গের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, কোন ব্যক্তি কোন গ্রন্থ রচনা করেছে, কোন ব্যক্তি কোন গ্রন্থ রচনা করেছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর উক্তি থেকেও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, উক্তিগুলো একটু দেখে নিব আমরা এখান থেকে, তাহলে হয়ে যাবে। গুরুত্বপূর্ণ যন্ত্রাদি, তারপরে বিভিন্ন বিষয়ক বিদ্যা, এগুলো আমরা একটু এক নজরে দেখে নিব। তারপরে এই যে তত্ত্ব, এই তত্ত্ব থেকে কিন্তু 2টা প্রশ্ন আসছিল, এই যে ফ্যাসিজম, মুসোলিনি, এটা আসছিল। তারপরে আমাদের আরেকটা কই জানি, ওয়েট ওয়েট আমি তোমাকে দেখাচ্ছি, তারও 2টা প্রশ্ন আসছিল এই এক জায়গা থেকে, জাস্ট অবাক করার মতো। এই পাশে কি আছে, হ্যাঁ এই যে বিবর্তনবাদ, ডারউইন,
এই পাশে আস্তে আস্তে দেখছো এগুলো কিন্তু একসাথে প্রশ্ন আসছিল, ঢাবিতে চলে আসছিল এগুলো। মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, কোন সভ্যতা কি কি কাজ গুরুত্বপূর্ণ বোল্ড করে দেওয়া আছে, জাস্ট এগুলো পড়বা। কিউনিফর্ম, চাকা, তারপর এখানে টাইগ্রিস, ইউফ্রেটিস, এগুলো একটু আমরা এক নজরে দেখে নেব। তারপরে কোর্ট অফ উরনাম্বু, কোর্ট অফ হামুরাবি, তারপরে পরিকল্পিত নগর আইনের ধারণা পাই আমরা। তারপরে ক্যালেডীয় সভ্যতা আমরা এই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এই মানে না যে কোনো কিছুতে ঝুলিয়ে রাখছে, দূর থেকে দেখছে আসলে ঝুলন্ত উদ্যানের মতো মনে হয়। নেবুচাঁদ তার বইয়ের জন্য এটা তৈরি করেছিল ছাদে। আচ্ছা, গ্রিক সভ্যতা, এগুলো আমরা একটু এক নজরে দেখে নেবো। এই যে বোল্ড করা গুলো জাস্ট আমরা একটু এক নজরে দেখে নিব। এই যে আমাদের পলিটিক্যাল হিস্ট্রি যেটা ওয়ার্ল্ডের যেটা, এখান থেকে তেমন একটা প্রশ্ন তারা দেয় না। সমসাময়িক যে বিষয়গুলো আছে না, এখান থেকে সাম্প্রতিকের বিষয় থেকে আসলে আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে তারা প্রশ্ন করে থাকে। তবুও আমাদের পড়তে হবে, সভ্যতাটা মাস্ট পড়তে হবে। আমাদের ইতিহাসের অন্যতম একটা কোর্স সভ্যতা রয়েছে, সভ্যতা তোমার একটু মাস্ট ভালোভাবে পড়তে হবে। তারপরে বিপ্লব গুলো পড়বা, ইংল্যান্ডের বিপ্লব, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি, রিফরমেশন মুভমেন্ট, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, তারপরে হইল আমাদের এখানে ফরাসি বিপ্লব। এই বিপ্লব গুলো আমরা একটু ভালোভাবে দেখবো, বিশেষ করে ফরাসি বিপ্লবটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লব, গ্লোরিয়াস রেভলিউশন, এগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু এক নজর দেখে নেবা। শিল্প বিপ্লব এবার তেমন একটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য। তারপরে যুদ্ধগুলো কোথায় হয়েছে, কেন হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখবো। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা কি জানো, সেটা হইলো যে এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, দ্বিতীয় ভার্সাই সন্ধি, জাতিপুঞ্জ, সেভার্স সন্ধি, 14 দফা, এগুলো দেখবা, এগুলো ভালোভাবে মনে রাখবা। 14 দফা, সেভার্স সন্ধি, জাতিপুঞ্জ, তারপরে হইলো আমাদের লুজন চুক্তি, মহামন্দা, দ্য গ্রেট ডিপ্রেশন, এগুলো আমাদের দেখতে হবে। তারপরে সামরিক বাহিনীর প্রধান, এই প্রধানগুলোর নামগুলো একটু ভালোভাবে মনে রাখবা। তারপরে বিভিন্ন দেশের রাজা, তারপরে কে কোন দেশের প্রধান ছিল, এগুলো একটু মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হলো হিরোশিমা ও নাগাসাকি আক্রমণ, এটা আমরা একটু দেখে নেবো। হিরোশিমা নাগাসাকি আক্রমণ, তারপরে হলোকাস্ট এইটা, আর ডি ডে। ডি ডে, হলোকাস্ট, হিরোশিমা, নাগাসাকি আক্রমণ, এই চারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কি হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় আমাদের রুশ বিপ্লব, যেগুলো এগুলো ক্লাস কিন্তু নেওয়া আছে, তোমরা ওগুলো ফুল ক্লাস করে নিতে পারবো ওখান থেকে। তারপরে আমাদের চলে আসতেছে ভৌগোলিক পরিচিতি, পৃথিবীর ভৌগোলিক পরিচিতি। পৃথিবীর ভৌগোলিক পরিচিতির মধ্যে কি কি দেওয়া আছে, পৃথিবীর ভৌগোলিক পরিচিতির মধ্যে আমাদের নদ নদী, সাগর, যা যা দরকার, প্রণালী দরকার, সব দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রণালী। প্রণালী থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, প্রণালী আমাদের সবসময় হাইলাইট হয়ে থাকে। এই প্রণালীর মাধ্যমেই তো আমাদের বিজনেস যা কিছু আমাদের নৌপথে হয়ে থাকে, সবকিছু মালামাল তো আমরা নৌপথে নিয়ে আসি, এগুলো প্রণালীকে ব্যবহার করে। তো প্রণালীগুলো কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অন্তরীপ, হ্রদ, উপসাগর, সাগর, নদ নদীগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেব। আচ্ছা, যাই হোক, আমি একটু এক নজরে বলে দিই, আমি এখন শেষ করে দেবো। আমরা কই কই ছিলাম, আমরা একটু এক নজরে জাস্ট একটু নোট করে নেবা, তাহলে হয়ে যাবে। প্রথমত আমাদের বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমাদের প্রথমত হিস্ট্রি যে পার্টটা, এই হিস্ট্রি পার্টের মধ্যে আমাদের মুসলিম শাসন আমল, তারপরে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল, তারপরে ব্রিটিশ রুল, তারপরে পাকিস্তান রুল, লিবারেশন ওয়ার, আর একটা যদি আমরা ধরি কনস্টিটিউশন, পর্যায়ক্রমিক ভাবে। অ্যানশিয়েন্টের মধ্যে থেকে আমরা কি কি পড়বো, অ্যানশিয়েন্টের মধ্যে থেকে আমরা জনপদটা ভালোভাবে কমপ্লিট করে নিব। পরিব্রাজক, পরিব্রাজক পড়ার সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে তারা একটু ভালোভাবে পড়ে নিব। মুসলিম শাসন আমলের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে পড়ে নিব। স্থাপনার পাশাপাশি আমাদের কি পড়তে হবে, স্থাপনার পাশাপাশি এখানকার ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। ব্রিটিশ রুলের সময় আমরা কি পড়বো, রাজনৈতিক যে ইতিহাস যেটা আছে আমাদের, পলিটিক্যাল হিস্ট্রি যেটা রয়েছে সেটা ভালোভাবে পড়বো, এবং এই সময়কার বিভিন্ন শাসক কি কি কাজ করছে এটা আমরা ভালোভাবে পড়বো। পাকিস্তান শাসন আমলের সময় আমাদের রাজনৈতিক ইতিহাস যেটা আছে সেটা ভালোভাবে পড়তে হবে, এই একটাই। তারপরে আমাদের লিবারেশন ওয়ারের মধ্যে বঙ্গবন্ধু বাদ দিয়ে অন্যান্য ব্যক্তি যারা রয়েছে সেটা পড়বো। মুক্তিযুদ্ধ কিভাবে কার্যক্রম পরিচালনা করেছে, সেক্টর কমান্ডার, বিভিন্ন ধরনের আক্রমণ, তারপরে যারা পদক পেয়েছে, বিভিন্ন ধরনের বীরশ্রেষ্ঠ যারা, এগুলো আমরা একটু ভালোভাবে দেখে নিব লিবারেশন ওয়ারে। কনস্টিটিউশনের ক্ষেত্রে আমাদের সংশোধনীটা আপাতত আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর একটা গুরুত্বপূর্ণ সংবিধান প্রণয়ন কমিটি, ডক্টর কামাল হোসেন সভাপতি, নারী সদস্য ছিল বেগম রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি ন্যাপ মুজাফফরের সদস্য। ন্যাপ যেটা ভাসানী প্রতিষ্ঠা করলেও দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, ন্যাপ ভাসানী আর ন্যাপ মুজাফফর। এই যে বিষয়গুলো তুমি যদি দেখে নাও তাহলে হয়ে যাবে। তারপরে ভাই ভৌগোলিক বিষয়গুলির মধ্যে আমি বলবো যে ভাই প্লিজ সবগুলো একটু ভালোভাবে দেখে নিও, কোথা থেকে কোন প্রশ্ন দেবে এটা আমরা আসলে কেউই জানি না, এটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর যদি আমরা ইন্টারন্যাশনালে আসি, ইনস্টিটিউশন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। ইনস্টিটিউশনের মধ্যে বা আন্তর্জাতিক অর্গানাইজেশন যেগুলো কথা বলতেছি আমি, এই অর্গানাইজেশনের মধ্যে বেশিরভাগ সাম্প্রতিক যেগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো থেকে প্রশ্ন আসে, সাম্প্রতিক থেকে আসে এগুলো আর কি। তো এটা আমরা ভালোভাবে দেখে নিব। দেশ সম্পর্কে
তারপর কিন্তু ইনফরমেশনটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, বাট বিভিন্ন ধরনের যে বিপ্লব মানে রেভলিউশন, যেটা রেভলিউশন গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রেভলিউশন থেকে আমরা কি নেই, শিক্ষা গ্রহণ করি। তো রেভলিউশনটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, রেভলিউশনটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর সভ্যতাটা পড়তে হবে, সিভিলাইজেশনটাও আমরা ভালোভাবে কমপ্লিট করে নেব। কোন সিভিলাইজেশনের কোন বৈশিষ্ট্য ছিল, কে কোনটা কি আবিষ্কার করছে, সব এখান থেকে দেখে নেবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর কি থাকতেছে আমাদের, তারপর থাকতেছে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি, যেটা এটা আমাদের থাকতেছে। ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে প্রণালীটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি। তো প্রণালী, তারপরে হইলো আমাদের অন্তরীপ, সাগর, মহাসাগর, জলপ্রপাত, এগুলো একটু প্লিজ এক নজরে দেখে নেবা। তো তুমি যদি এরকম করে একটা সামারি দিতে পারো সবকিছু ভালোভাবে পড়ে, তাহলে তোমার জন্য প্রিপারেশনটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। আর এটার পাশাপাশি তোমার কাজ কি হবে, এটার পাশাপাশি তোমার কিউ ব্যাংকটা প্লিজ ভালোভাবে পড়ে নেবা। কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাবি চপি কোশ্চেন ব্যাংক পড়বা, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা, আর এই টপিকস গুলো পড়বা, প্রিপারেশন অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আমি যেভাবে বললাম এইভাবে তুমি যদি ফলো করো, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। যাদের কাছে বইটা আছে, বইটা থেকে তুমি ধরে ধরে পড়ো। এখন আপাতত তোমার মডেল টেস্ট পড়া লাগতেছে না, মডেল টেস্ট বাদ দিয়ে এখন আপাতত তুমি কোন বিষয়গুলো পড়ো, সাজেশনটা পড়ো। সাজেশনটা পড়ে কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে শেষ করো। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো এই পর্যন্তই আমাদের মোটামুটি আলোচনা ছিল। এই ক্লাসগুলো কিন্তু তোমাদের সবগুলো নেওয়া হয়েছে, মানে রেকর্ড ক্লাস প্রোভাইড করার কথা ছিল তোমাদেরকে, রেকর্ড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, ওখানে সবকিছু আছে। কোন টপিকসে যদি প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবা, তোমার যদি ক্লাস করা লাগে আর কি তুমি ক্লাস করে নিতে পারো। আমি মনে করছি এখন ক্লাস করা তোমার আসলে সময় না, পরীক্ষার সামনে, এখন জাস্ট টপিকস যেগুলো বললাম এরকম করে তুমি ধরে ধরে পড়ো, তাহলে হয়ে যাবে। তো এই পর্যন্তই আমার আলোচনা ছিল। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। চান্স পেয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে একসাথে আমরা চা খাবো, দেখা হবে আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে, তোমরা থাকবা। আল্লাহ হাফেজ।